সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 812তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ আশিকের জীবনের হৃদয় কাঁপানো অনুপ্রেরণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, 5 বছরের পাগল বউকে বানায় বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী আশিক। দেখেন, জীবনের গল্পের অনুষ্ঠানে এই গল্পটা আপনার ভিতরে এক অন্যরকম শক্তি জন্মাবে, যে শক্তি দিয়ে আপনি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন, বেঁচে থাকার এক নতুন অনুপ্রেরণা পাবেন। প্রিয় বন্ধুরা, পাখি জগতে পাখিদের মধ্যে সবচেয়ে উঁচু আকাশে যে পাখিটা উড়ে তার নাম হচ্ছে ঈগল। অনেক সময় খেয়াল করে দেখবেন, ঈগল যখন নিচে নামে, খাদ্য খাওয়ার জন্য যখন নিচে নামে, তখন কিছু কাক থাকে ঈগলের মাথার উপরে বসে ঈগলকে ঠোকর মারতে থাকে। ঈগল যদি ফিরে ওই কাককে ঠোকর মারে বা ভারী মারে, কাক কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যাবে। ঈগল তা করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে ঈগল একেবারে উপরে উঠতে থাকে এবং একটা সীমা রাখা পর্যন্তর পরে কিন্তু কাক আর উপরে উঠতে পারে না, এর উপরে কাক কিন্তু উঠে না। সো ঈগল এত উপরে উঠে যায় যে কাক আর ঈগলকে ধরতেই পারে না, ঠোকর দেবে কি। ঠিক তেমনি আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা আপনাকে ভালোভাবে বাঁচতে দেবে না। আপনি যখন উপরের সিঁড়িতে উঠতে শুরু করবেন, তারা আপনাকে পিছন থেকে খালি টানতে থাকবে। সো আপনি এত উপরে উঠে যান, এত উপরে উঠেন তাদেরকে ডিঙিয়ে, যেন তারা আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে না পারে। প্রিয় বন্ধুরা, আজকের স্টোরিটা রেকর্ড করার কিছুক্ষণ আগে এক বোন, যিনি আমাকে ভাই ডেকেছে, খুব বেশি ভালোবাসতো, আমাকে অনেক বেশি ভালোবাসতো, ভাইয়ের আসনে আমাকে বসিয়েছে। মানুষটা হঠাৎ করে আমাকে ফোন করে বলে যে, তোমার সাথে আমার ভাই বোনের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক কাটা, আমরা আজকে থেকে সিম্পলি হচ্ছে আমি তোমার ফ্রেন্ড ফলোয়ারের মতো, উই হ্যাভ নো, মানে আমাদের মাঝে কোনো ভাই বোনের সম্পর্ক নাই। যাই হোক, এরাই মানুষ পাল্টাতে সময় লাগে না। আকাশের রং বদলাতে হয়তো সময় লাগে, কিন্তু মানুষের মন বদলাতে সময় লাগে না। বন্ধুরা, আমি আশা করব সিলেটের ভাই আশিকের জীবনের বাস্তব গল্পটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে আশিক ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার 2 জন কাকা। এছাড়া রয়েছে আমাদের পরিবারে আমার বড় 2টা ভাই, আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট শহরের কাছাকাছি কোন এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামি দামি ব্যবসায়িক। সিলেট শহরে আমাদের নিজেদের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। এছাড়া রয়েছে সিলেটে আমাদের নিজেদের অনেক জায়গা সম্পত্তি। আমি খুব ছোটোবেলা থেকে সোনার চামচ মুখে দেখে দুনিয়াতে এসেছি বলে অবস্থা। আমার বড় যে 2টা ভাই ছিল, তারা আমাকে অনেক বেশি আদর এবং ভালোবাসতো। আর পরিবারের ছোট ছেলে হওয়ার কারণে পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে আমি ছিলাম তাদের চোখের মণির মতো। তারা আমাকে অনেক আদর আর যত্ন ভালোবাসা দিয়েই আমার শৈশবটাকে কাটিয়ে দেয়। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার সবচেয়ে বড় যে ভাইটা ছিল আসাদ ভাইয়া ওই সময় কলেজে পড়তো এবং আরিফ ভাইয়া ওই মুহূর্তে এসএসসি পরীক্ষার্থী ছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমার মায়ের মনের ভিতর সবসময় একটা দুঃখ কাজ করতো। আমার মা কন্যা সন্তানকে অনেক পছন্দ করতো, মানে মেয়েকে অনেক পছন্দ করতো, কিন্তু আমার কোনো বোন না থাকার কারণে মায়ের ভিতরে ওই আক্ষেপটা সবসময় কাজ করে যেত। আমার মা সবসময় অনেক বেশি কান্নাকাটি করতো। কোনো বাচ্চা দেখলে, কোনো মেয়ে বাবু দেখলে আমার মা দৌড়িয়ে গিয়ে কোলে নিত এবং মেয়ে বাবুকে পুতুলের মতো আমার মা সাজিয়ে রাখতো। আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আম্মা অনেক চেষ্টা করতো সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। বিশেষ করে আমার ছোটো কাকার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার আম্মা অনেক পছন্দ করতো, অনেক আদর করতো। মেয়েটার জন্য ড্রেস কিনে নিয়ে আসতো, চকলেট, সুইংগাম, আচার থেকে শুরু করে। মেয়েটাকে আমার মা নিজের কলিজাটা যেন কেটে দিত। কিন্তু আমার ছোট চাচি এটা কোনোভাবেই মেনে নিতে পারতো না। যেহেতু আমরা একই পরিবারে থাকতাম, দেখা যায় এই বিষয়টা নিয়ে চাচি অলওয়েজে আমার আম্মার সাথে ঝগড়া করতো যে, আপনি কেন আমার মেয়েকে এভাবে জাপটে ধরেন, আপনি কেন আমার মেয়েকে এতটা কোলে নেন, কেন আপনি আমার মেয়ের গালে চুমো দেন। মানে হয় না যে নিজের মেয়েকে অন্যজনে আদর করলে কিছু মা থাকে এরকম হিংসুটে হয়।
আমার ছোট চাচি বরাবরের মতো অনেকটা হিংসুটে একজন মহিলা ছিল। তিনি আমার আম্মার সাথে খুব ঝগড়া করতো যে, "আপনার খবরদার আমার মেয়ের কাছে আসবেন না। আপনি আমার মেয়েকে এভাবে আদর করবেন না, এটা করবেন না, ওইটা করবেন না।" মানে আমার মাকে খুব বেশি বকাবাদ্য করতো এবং মাও বেহাইয়ার মতো তারপরও ওই চাচির বাবুটাকে নিয়ে আদর করতো। শুধু এই বাবুটাকে ঘিরেই একটা সময় আমাদের পরিবারের ভিতর তুমুল ঝগড়া শুরু হয় এবং ঝগড়ার এক পর্যায়ে শুধুমাত্র ওই মেয়েটাকে ঘিরে আমার মা তখন আমার ওই চাচাদের কাছ থেকে আলাদা হয়ে পড়ে। আমার বাবা আলাদা হয়ে পড়ে। তখন আমরা নতুন একটা বাড়িতে চলে যাই সিলেট শহরের মধ্যে। ওইখানে যাওয়ার পরে আমাদের পারিবারিক একজন ড্রাইভার ছিল। উনি খুব ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। মানে আমরা যখন অনেক ছোট সেই সময় থেকে উনি আমাদেরকে ড্রাইভ করে এখানে ওইখানে নিয়ে যেত। ওনার নাম ছিল মমিন কাকা। তো মমিন কাকা মোটামুটি অনেক ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি ওনার অনেক টান ভালোবাসা ছিল। তিনি শুধুমাত্র আমাদের পরিবারের একজন ড্রাইভার ছিলেন না বটে, তিনি আমাদের পরিবারের একজন সদস্যও ছিলেন। আমাদের বড় বড় ফেস্টিভ্যালগুলোতে, বড় বড় অনুষ্ঠানগুলোতে মমিন কাকা সবসময় আসতো। মমিন কাকার একটা মেয়ে ছিল যার নাম ছিল সোমা আক্তার। মমিন কাকা এই সোমা আক্তারকে অনেক বেশি আদর এবং ভালোবাসত। সোমা আক্তার আমার থেকে বয়সের প্রায় 2 থেকে 3 বছরের ছোট হবে, কিন্তু এই মেয়েটা অনেক বেশি মেধাবী, এতটাই মেধাবী ছিল যা বলা বাহুল্য। সুমন কাকার মানে আমাদের মনির কাকার মমিন কাকার মানে প্রথম বউ মারা যায় এবং প্রথম বউয়ের ঘরে সোমা দুনিয়াতে আসে এবং সোমা আসার পরে যখন তার মা মারা যায়, মমিন কাকা তখন দ্বিতীয় বিয়ে করে। তার মানে সোমার ঘরে যেটা আছে সেটা ছিল সোমার সৎ মা। তো সোমা তখন আমাদের বাড়িতে একটু বেশি বেশি আসতো, আমাদের বাড়িতে আসতো, যাতায়াত করতো, চলতো। আমার একটা পর্যায়ে আমার আম্মা এই সময়কে অনেক আদর করতে শুরু করে, মানে প্রচণ্ড রকমের আদর এবং ভালোবাসে সোমাকে। ভালোবাসার ওই সূত্র ধরে একদিন আমার মা নিজেই মমিন কাকাকে বলে বসলো যে, মেয়েটার ঘরে তো মনে হয় সৎ মা আছে, এই মেয়েটাকে ঠিকমতো পয় পরিষ্কার করে না, রাখে না, ওকে ড্রেস কিনে দেয় না, ভালোভাবে রাখে না, ওর কেমন জানি শরীর ময়লা হয়ে আছে। তো মমিন কাকা বলে, আমার মেয়ে তো অনেক বড় হয়েছে। বলে, না, এত বড় হয়েছে তাতে কি, মেয়েটাকে মানে কলে নিয়ে গোসল করাইতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে, এভাবে কি হয় নাকি? আপনি একটা কাজ করেন, আপনার মেয়েটাকে আমাদের বাসায় রেখে দেন। মানে ওই যে আমার মা মেয়েদের প্রতি একটা টান ভালোবাসা বা বাবুদের প্রতি মায়ের একটা আদর ভালোবাসা। মেয়েটা যদিও বাবু ছিল না, কিন্তু ও অনেক সুন্দর ছিল, মানে একদম পুতুলের মতো চেহারা ছিল, গালগুলো অনেক ফুলা ফুলা ছিল, একদম রক্তবর্ণ চেহারা ছিল, একদম লাল ছিল, যার জন্য আমার মা একরকম ওর প্রেমে পড়ে যায়। আমার মা বলে মমিন কাকাকে যে, আপনার মেয়েটাকে আমাদের বাসায় রেখে দেন, আমি ওকে পড়াশোনা করাবো, আমার নিজের মেয়ের মতো মানুষ করব। এবং মমিন কাকাও চিন্তা করলো যে মেয়েটা যেহেতু তার পরিবারে আছে, তার ওয়াইফের সাথে, তো সেক্ষেত্রে তার ওয়াইফ মেয়েটাকে খুব একটা যত্ন করে না। এবং মমিন কাকার আরও ছেলে মেয়ে আছে, মানে ওই সেকেন্ড যে বিয়ে করছে ওইখানে আরও সন্তানাদি আছে, তো যার জন্য এটা সৎমা মানে ওই মেয়েকে ভালো করে দেখে না। উনিও তখন চিন্তা করলো, যেহেতু আমার মায়ের মেয়ের প্রতি একটা টান ভালোবাসা আছে বা মেয়ের জন্য আমার মা আকৃষ্ট, সেক্ষেত্রে যদি ওনার মেয়েটা আমাদের বাসায় থাকে, তাহলে আমার মা মেয়েটাকে অনেক আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে। সেই দৃষ্টিকোণ থেকে মমিন কাকা তখন করলো কি, আমার আম্মাকে বললো যে, ঠিক আছে আপা, আপনি যেটা বলেন সেটাই হবে, আমি আমার মেয়েটাকে আপনার বাসায় দিয়ে যাব। যেমন কথা তেমন কাজ। এরপরেই সোমা আক্তারকে আমাদের বাসায় দিয়ে যায়। আমাদের বাসায় দিয়ে যাওয়ার পরেই ওকে আমার আম্মা আমাদের এলাকারই একটা স্কুলে ভর্তি করে। ওই স্কুলে ভর্তি করে এবং সে ওই স্কুলে পড়াশোনা করে। সোমা অনেক বেশি ভালো ছিল, এত শান্ত ছিল, মানে শান্ত ছিল বলার মতো না। কারোর সাথে কোনো ঝগড়া করতো না, কোনো বিবাদ করতো না, কারোর সাথে কোনো কথা বলতো না। পড়াশোনাতেও করতোই, তার পাশাপাশি আমার আম্মাকে কাজে অনেক হেল্প করতো। আমাদের বাসার ছাদে গার্ডেন ছিল, মানে ফুলের বাগান ছিল এবং বিভিন্ন ফলাদির গাছ ছিল। এই ফুলের টবে পানি দিত, টব পরিষ্কার করত এবং যতটুকু পারতো একটা ছোট মানুষ হিসাবে আমাদের গাড়ি পর্যন্ত পরিষ্কার করতো ওর বাবার সাথে। আমাদের গাড়ি পরিষ্কার করতো, রান্না বাড়া করতো, মানে যতটুকু পারতো আর কি, ওর ছোটো ছোটো হাত দিয়ে ও চেষ্টা করতো আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করার জন্য। এবং এইভাবে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়। এমনও হয় যে মা কোনো জায়গায় গেলে ওকে নিজের মেয়ের পরিচয় দিত। কেউ যদি জিজ্ঞেস করতো যেটা কে, বলতো এটা আমার ছোটো মেয়ে, আমার 3 ছেলে 1 মেয়ে, এরকমভাবে মা পরিচয় দিত। এবং সিলেটেরই খুব সুনামধন্য একটা কলেজে মানে স্কুলে ওকে ভর্তি করায় আমার মা। এবং সেই স্কুলের প্রতি মাসে অনেক টাকা খরচ আসতো, যেটা ওই মমিন কাকার ড্রাইভিংয়ের বেতনের চেয়েও আর বেশি ছিল। তারপরেও আমার মা কখনো ওর পিছনে টাকা খরচ করতে পিছনে ফিরে তাকাইতো না। যত টাকা লাগতো আমার মা নিজে ওর পিছনে খরচ করতো, কারণ আমার মা ওকে অনেক ভালোবাসতো। আর ও এত লক্ষ্মী ছিল যে আমার আম্মুকে ছাড়া ঘুমাইতো না। দামি দামি পোশাক আশাক পরাইতো, ভালো হোটেলে খাওয়াইতো, রেস্টুরেন্টে খাওয়াইতো, ভালোভাবে পড়াশোনা করাইতো, টিচার রাখতো, টিউশনে করাইতো। তো সব কিছু মিলিয়ে একেবারে সোমা আক্তার আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আস্তে আস্তে করে বড় হচ্ছে।
এরকম করে সময়গুলো কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন এসএসসি পরীক্ষা দিব। এই সময় আমার বড় ভাইয়া যে ছিল আসাদ ভাইয়া তখন হচ্ছে মানে অনার্সে পড়তেছিল, উনি অনার্স করতেছে। তো মানে অনার্স ফাইনাল ইয়ারের দিকে আছে। আর এরই মাঝে আমার ভাইয়া যেটা আছে আরিফ ভাইয়াও তখন ইউনিভার্সিটিতে পড়তো, কলেজ বাদ দিয়ে, কলেজ শেষ। তো দেন আমি তখন এসএসসি পরীক্ষা দিব। আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। এসএসসি পরীক্ষা মানে জাস্ট কিছুদিনে আসে আমার এরকম একটা সময় আমার আব্বা তখন হচ্ছে ঢাকাতে যায় কোনো একটা কাজে, ব্যবসার কোনো একটা কাজে আব্বা ঢাকাতে যায়। এবং ঢাকা থেকে আসার সময় দুর্ভাগ্যবশত আমার আব্বা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং এটা ছিল কুমিল্লার কাছাকাছি দিয়ে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মানে ট্রাকে হচ্ছে মুখোমুখিভাবে আমার আব্বার প্রাইভেট কারকে আঘাত করে। এবং আমার আব্বা তো পিছনের সিটে বসা ছিল, আর মুমিন কাকা হচ্ছে সামনের সিটে বসা ছিল। তো মুমিন কাকা সামনের সিটে বসা থাকার কারণে যখন মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়, দেন মুমিন কাকার উপরে মানে পুরো মানে চাপটা বেশি আসে এবং তিনি সেখানে হচ্ছে মারা যায়। এবং আমার আব্বা পিছনের সিটে থাকে। আমার আব্বা অনেকভাবে আহত হয়, প্রায় 3 মাসের মতো আমার আব্বা হসপিটালে ছিল। আমার আব্বা অনেক হ্যাংলা একজন মানুষ ছিল, অত ভালো স্বাস্থ্য ছিল না, যার জন্য হয়তো বেঁচে গেছে। যদি বেশি স্বাস্থ্যবান হতো তাহলে কিন্তু মারাই যাইতো। যেভাবে গাড়িটা প্রায় চ্যাপ্টা হয়ে গেছে, গাড়িটা দেখলেই কেউ বলবে না যে গাড়ির ভিতরে একজন জীবিত মানুষ ছিল। গাড়ি একদম ফুটবলের মতো হয়ে গেছে, এত পরিমাণের হিট খাইছে। তো সেখানেই মমিন কাকা ড্রাইভিং সিটেই মারা যায়। তিনি সেখানে মারা যায় না, কোনোভাবে বেরও করা যায় না, একরকম মানে বেরও করা যায় না, ওইটার ভিতরে মারা যায়। এরপরে আমার বাবাকে মানুষ হচ্ছে টেনেডিসের কোনো রকম হসপিটালে নিয়েছে, আমাদের কাছে খবর আসে। এবং খবর আসার পর দেন আমরা তখন হসপিটালে যাই, গেলে পরে আব্বাকে দেখতে পাই এবং সেখানেই মমিন কাকার লাশটা দেখতে পাই। তো সোমা খুব কান্নাকাটি করে, যেহেতু ওর ওই পৃথিবীতে ওর বাবা বলতে মানে আপন বলতে ওর বাবা ছাড়া আর কেউ ছিল না। ওর মা যদিও আছে, তবে সেটা তো আপন মা না, সৎমা কখনোই ওকে ভালোবাসতো না। ওর গায়ে হাত তোলা থেকে শুরু করে যত ধরনের অত্যাচার আছে সোমার উপরে, সমস্ত রকম অত্যাচারগুলো ওর সৎমা করতো। ওকে কখনোই মেয়ের চোখে দেখতেই পারতো না। এত পরিমাণের অযত্ন, অবহেলা, এত পরিমাণের মায়ের আঘাত সোমাকে করতো। তো সেই জায়গা থেকে সোমা যদি আমাদের পরিবারে আসে, একটুখানি সুখের আশ্বাস পেয়েছে, শান্তি পেয়েছে, ভালোবাসা পেয়েছে। কিন্তু ওই মুমিন কাকা মারা যাওয়ার পর থেকে সোমা একেবারেই ভেঙে পড়ে। আমার আব্বা আম্মা থেকে শুরু করে আমার দাদা দাদি সবাই সোমাকে বলে যে তুমি আমাদের পরিবারের মেয়ে, তুমি আমাদের পরিবারে থাকবা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমরা অনেক আদর করব, অনেক ভালোবাসবো, অনেক যত্ন করব। মানে এক কথায় বলতে গেলে মানে সবাই তাকে খুব সান্ত্বনা দিচ্ছিল। যাই হোক, এক পর্যায়ে মুমিন কাকার লাশ হচ্ছে আমরা দাফন করি। লাশটা দাফন করার পরে দেন তখন পর্যন্ত সোমা আমাদের পরিবারেই আছে, আমাদের পরিবারে থাকতেছে আলহামদুলিল্লাহ। এরকম করতে করতে আমার সবচেয়ে বড় যে ভাই আছে আসাদ ভাইয়া, তখন আসাদ ভাইকে বিয়ে করাবো, অনেক পড়াশোনাও শেষ, বিয়ে করাবো। তো আমার আব্বু ছেলেদের মানে মেয়ে দেখতেছে এদিক সেদিক ঘোরাফেরা করে লাস্ট পর্যন্ত আমরা ভাইয়াকে ঢাকাতে বিয়ে করাই। পুরান ঢাকাতে একটা নামি দামি পরিবারে বিয়ে করে আমার তখন ভাবি বাসে আসে। তো ভাবি আসার পরেই আগ পর্যন্ত কিন্তু মোটামুটি সব কিছু ঠিক ছিল, অনেক ভালো ছিল। ভাবি যখন আসে তখন আমি এটা অনেক পরের কথা বলতেছি, দেন আমি তখন কলেজে পড়ি, কলেজ সেকেন্ড ইয়ারে পড়তেছিলাম। অ্যান্ড ওই সময় হচ্ছে ভাবি আসে আর সোমা হচ্ছে তখন এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। ভাবি যখন আসে, আমার ভাবিটি একটু অন্যরকম ছিল, মানে অতটা স্বাভাবিক ছিল না, মানে খুব অহংকারী একজন মানুষ ছিল, এক কথায় বলতে গেলে ভীষণ অহংকারী। পুরান ঢাকার মানুষ জানি না কেন এরকম হয়, বাট ভাবি একটু বেশি অহংকারী ছিল। তা আমাদের পরিবার আসার পর থেকে ভাবি কোনো কাজ করতো না, মানে টোটালি কোনো কাজ করতো না, একদম সারাক্ষণে বাসায় বসে থাকতো। বড় লোকের মেয়েরা যা করে আর কি ওরকম করে। তো সোমাকে শুধু বলতো যে সোমা এটা করো, সোমা ওইটা করো, এই কাজ করো, ওই কাজ করো, মানে বিভিন্ন ধরনের কাজের মানে প্যারা সোমাকে দিতে থাকতো। তো একটা মেয়ে যেতে এসএসসি পরীক্ষা দিবে এবং ও যে স্কুলে পড়াশোনা করতো ওই স্কুলটাও মোটামুটি অনেক নামি দামি একটা স্কুল ছিল, সেখানে খরচ অনেক বেশি আসতো। তারপর আমার কষ্ট করে খরচটা দিত। বাট ভাবি আসার পর থেকে ভাবি হঠাৎ করে কেমন জানি মানে ওরে খুব ভালোভাবে দেখতে পারতো না, মানে ভালো চোখে দেখতে পারতো না। আমার বড় ভাবি বলতো যে তুই মানে পড়তে বসলেই বলতো এই চা বানায় নিয়ে আয়, কফি নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, মানে সারাক্ষণও বসে থাকতো। বসে থাকলে কোনো কিছু যেহেতু আমি বাসায় থাকতাম, বিষয়গুলো তা আমি দেখতাম। আমি বাসা থাকা অবস্থায় ঘটনাগুলো ঘটতেছে, আমি সব কিছুই দেখতাম। দেখা গেল যে ও সারাক্ষণ খেলতেছে, ঘুরতেছে বা বসে আছে, তখন কিচ্ছু বলবে না। যখনই সবাই মাত্র বইটা খুলবে, পড়তে বসবে, তখনই বলবে যে এই সময় যাতে আমার জন্য এটা নিয়ে আয়, আমার জন্য ওটা নিয়ে আয়। তো দেখা যায় এরকম করে বলার পরে ও তখন মানে কী আর করবে, মানে যেহেতু বাসায় থাকে, ওর তো আর বেতন দেয় না, ওর কোনো টাকা পয়সা দেয় না, ওরই শুধুমাত্র পড়াশোনা করায়, খাওয়া দাওয়া করায়, ওদেরকে ও তখন করতো। অ্যান্ড একটা পর্যায়ে ওর এসএসসি পরীক্ষার সামনেই, পড়ার তো প্রচুর চাপ, আবার ক্লাসেও যেতে হবে, ওরে ক্লাসে যেতে দিত না।
মানে বড় ভাবি টোটালি ক্লাসে যেতে দিত না এবং পড়তেও দিত না। একদিন ভাবি ডিরেক্টলি ওকে বলে বসে যে সোমা, তোমার পড়াশোনা করার প্রয়োজন নাই, তুমি পড়াশোনা করে কি করবা, তুমি বাসায় থাকো, বাসায় কাজ করো, এবং এখন তো তোমাকে বেতন দেওয়া হয় না, আজকে থেকে আমরা তোমাকে মাস শেষে বেতন দিব, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দেবো, ওই অ্যামাউন্টটা তুমি রাখবা, অ্যান্ড রাখার পরে যখন তোমার কাছে অনেক বেশি টাকা হবে দেন তখন তুমি বিয়ে শাদী করতে পারবা, মানে তখন বিয়ে করবা, দেখে শুনে একটা ভালো বিয়ে করবা। এখন আপাতত মানে তুমি কাজ কাম করো, পড়াশোনা করার দরকার নেই। তোমার যদি কাছে টাকা পয়সা থাকে তাহলে অনেক ছেলে আছে তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে, আর পড়াশোনা করে বা কী করবা, কিছু করতে পারবা না। এই কথা বলে সোমার পড়াশোনা বন্ধ করে দেয়। তো বিষয়গুলো কিন্তু আমি জানতাম না, আমি কলেজেই থাকতাম বেশিরভাগ সময়, ওই সময় কিন্তু আমার স্পোর্টস, খেলাধুলা এইসব নিয়ে আমার সময়টা অনেক বেশি কাটতো। তো বাসায় আসার পরে 2-3 দিন খেয়াল করে দেখি যদি সোমার সামনে এসএসসি পরীক্ষাও তো পড়বেই, সামনে পরীক্ষা, তার মানে ও খুব বেশি পড়তে হবে, কিন্তু খুব খেয়াল করে দেখি যে ও পড়াশোনা করে না, মানে সারাক্ষণই বাসায় কাজ করে, এটা করে ওইটা করে, মানে কেমন জানি পড়াশোনা করতেছে না। যখন দেখলাম যে পড়াশোনা করে না, দেন আমি 2 দিন পরে সোমারে জিজ্ঞেস করলাম যে সোমা, কী ব্যাপার, তোমার না সামনে পরীক্ষা, তুমি তো আগে মোটামুটি বই নিয়ে পড়তে বসতে, একটু একটু পড়তা, এখন তুমি স্কুলেও যাও না, পড়োও না, তা তুমি করোটা কি? ও তখন আমাকে বল, আমি তো আর পড়বো না, আমি পরীক্ষা দিব না। তখন কিন্তু তার ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন সব কিছু প্রায় শেষ। আমরা এটা কোন ধরনের কথা বলতেছে, তুমি পড়বা না মানে এটা কেমন কথা, পড়বা না কেন? আমাকে বলতেছে না আমি পড়বো না, বড় ভাবি মানা করছে, বড় ভাবি বলছে আমাকে আর পড়াশোনা করতে হবে না। তাই আমি বললাম, বড় ভাবি কথা বলবে কেন, মানে বড় ভাবি কথা বলার রাইটস তো বড় ভাবির নাই, তুমি পড়াশোনা করবা, এইটা তুমি ভালো করে পড়বা, কিন্তু তোমাকে মানা করবে কেন বড় ভাবি? তখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে বড় ভাবি তখন প্রত্যেকদিন সন্ধ্যার পরে বাসার ছাদে গিয়ে বসে থাকে, ওই যে ফুলের টবগুলো আছে ওইখানে বসে থাকবে, এবং এমনি উনি ওনার মতো করে আনমনা হয়ে বসে থাকে। তো ওইখানে বসে থাকা অবস্থা আমি তখন বাসার ছাদে গেলাম, এটা মাগরিবের নামাজের পরে ছাদে গেলাম, দেখি ভাবি বসে। চলো ভাবি কেমন আছেন? উনি আবার একটু মানে মুডি টাইপের মানুষ আর কি, ধরেন পরিবারে কাউকে দেখছে কথা বলবে না, ওরকম কথা বলে না, মানে নিজের ইগো ধরে রাখে, সহজে কারোর সাথে মিশে না, মানে একটু আলাদাভাবে থাকার চেষ্টা করে। আর সিলেটি মানুষদেরকে উনি একটু ঘৃণাও করে, আমার কাছে যেটা মনে হয় আর কি, মানে ভালোভাবে দেখে না। সিলেটের প্রসঙ্গে কোনো কথা উঠলে উনি সিলেটকে সবসময় ডাউন করে রাখে। তো যাই হোক, পরে আমি বললাম যে ভাবি একটা কথা বলবো, কিছু মনে করেন না, আমি আপনার কাছ থেকে সঠিক উত্তরটা চাই। এ বলে যে কিসের সঠিক উত্তর? আমি বললাম যে সোমা তো আমাদের পরিবারে অনেক দিন ধরে আছে, মানে আপনি আমাদের পরিবারে খুব কম সময় ধরে আসছেন, অনেক কম সময় ধরে আছেন, কিন্তু সোমা আমাদের পরিবারে অনেক বছর ধরে আছে, এবং সোমার বাবা মুমিন কাকা তিনিও অনেক বছর ধরে আমাদের পরিবারে ছিলেন। তো আপনি হঠাৎ সোমাকে পড়াশোনা করতে মানা করে দিলেন, ওরে বললেন কলেজে স্কুলে যেতে হবে না, পরীক্ষা দিতে হবে না, হঠাৎ আপনার ভিতরে এই ধরনের পরিবর্তন কেন আসলো? কেন আপনি তাকে স্কুলে যেতে মানা করলেন? কারণটা কি? পরে তিনি আমাকে ডিরেক্টলি বলতেছে, কাজের মেয়ে পড়াশোনা করে কি করবে? কাজের মেয়ের কেন তো পড়াশোনা করতে হবে? কাজের মেয়ে পড়াশোনা করে কি হবে? আমি তখন বললাম, আপনি কাজের মেয়ে কাকে বলছেন? সোমা আমাদের পরিবারে কখনো কাজের মেয়ে না, আর সোমা যদি কাজের মেয়ে হইতো তাহলে সোমা কখনো এরকম একটা স্কুলে পড়াশোনা করতে পারতো না। সোমা যে স্কুলে পড়াশোনা করে ওই স্কুলে 3টা কাজের মেয়ে অত টাকা বেতন পায় না, সোমা প্রতি মাসে যা টাকা বেতন দিতে হয়। তাহলে আপনি কী করে চিন্তা করলেন যে সোমা কাজের মেয়ে? ভাবি তখন আমাকে বলতেছে, বাহ তুমি তো অনেক ভালো কথা বলতে পারো, তাহলে সোমা এই পরিবারের কি? আমি বললাম যে সোমা আমাদের পরিবারের সবার ছোট মেয়ে, আমার ছোট বোন। পরে আমাকে বলতেছে, বাহ তাই নাকি, তোমার ছোট বোন সোমা? আমি বললাম হ্যাঁ, সোমা আমার ছোট বোন। ঠিক আছে ফাইন, এ বলে সে তখন নিচে চলে গেছে। এইটুকুই ঘটনা, এতটুকুই শেষ। এরপরেই সকালবেলা আমি কলেজে যাব, রেডি হচ্ছি, ভাইয়া আমাকে ডাকতেছে যে আশিক এদিকে আয়। ডাকছে, গেছি, যাওয়ার পরেই আমার মানে খুব গালাগালি করতেছে, তোর এত বড় সাহস, তুই তোর ভাবির মুখে মুখে তর্ক করিস, তোর ভাবির মুখে মুখে কথা বলিস, তোর কি এই শিক্ষা দিয়েছিলাম? মানে কি যে পরিমাণের দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, অ্যাকচুয়ালি বলার মতো না, এত পরিমাণে নোংরা ব্যবহার করতেছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ভাইয়া এই ধরনের ব্যবহারগুলো কেন করতেছে আমার সাথে। ভাবি তখন মুসকে মুসকে হাসতেছে, পাশে মুসকে মুসকে হাসতেছে। তো ভাবির ওই হাসি দেখে আমি আর তখন কিছু বললাম না যে ঠিক আছে, মানে খুব গালাগালি করছে আমাকে, প্রচণ্ড গালাগালি করছে। আমি কলেজে গেছি, কলেজ থেকে আসার পরে সোমারে বললাম যে সোমা, ভাবি যদি কিছু বলে তুমি ডিরেক্টলি উত্তর করবা, মানে ভাবিকে কোনো কিছুতে সুযোগ দিবা না, সে যাই বলুক তুমি তার কোনো কথাই শুনবা না, তুমি তোমার মতো করে কাজ করবা এবং তাকে তুমি কঠিনভাবে জবাব দিবা। সোমা আমাকে বলে না, আমিও এটা পারবো না, আমি আপনাদের পরিবারে আছি, আপনাদের খাই, আপনাদের পড়ি, আপনাদের সাথে এরকম করে দুর্ব্যবহার আমি করতে পারবো না। আমি তারপরেও বললাম যে অবশ্যই তোমাকে খারাপ ব্যবহার করতে হবে, যেমন কুকুর তেমন মুগুর না হলে সমাজে বাঁচা যায় না। ও আমাকে বলে না, আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। তারপরে তো আমি বুঝাইলাম
কিন্তু দেখলাম যে না, কোনো সময় সোমা কোনো কিছুই বলে না। মানে যতই ভাবি কোনো কিছু বলে, সোমা জাস্ট চুপ, মানে সোমা কোনো কিছু বলে না, চুপচাপ। এরকম করতে করতে একদিন সোমা পড়তেছে, রাতে পড়তেছে, ভাবি ওরে ডাকতেছে, 2-3 বার ডাকছে, ও গেছে, যে বলতেছে যে ভাবি কি মনে হয় কিছু একটা চাইছে, বা চা কফি বা কিছু একটা এরকম হবে। তো ও তখন কী করলো, ওই যে মানে চা কফি না কি বলে জানি না, ওই বসাইছে আর কি, গ্যাসের চুলাতে বসাইছে, ও পড়তে বসে গেছে। তো যেহেতু সামনে পরীক্ষা ধরেন 1-2 দিন বাকি আছে, তো পড়ানোর অনেক চাপ, ও পড়তেছে, পড়তে পড়তে ওই যে চুলার মধ্যে এটা দিয়ে রাখছে, এটা মনে নেই। ভাবি মনে হয় পড়া গন্ধ পাইছে, ভাবি গেছে, গিয়ে চুলা বন্ধ করছে, কইরা আইসেই মানে চুলার থেকে কি জানি নিয়ে আসছে, এটা পানি টাইপের, ওইটা এনে ওর বইয়ের মধ্যে ঢেলে দিছে, বইয়ে ঢালছে এবং ওর গায়েও ঢেলে দিছে। তো গায়ে এবং বইয়ের মধ্যে ঢালছে, এগুলো গরম ছিল, চিৎকার দিয়ে উঠছে। আমি তখন দৌড়ে গেছি, যাই দেখতেছি যেমন অবস্থা, আমি ভাবলাম যে মনে ওর গায়ে কেরাসিন ঢেলে দিছে, এরকম কিছু একটা হতে পারে। এটা মনে করি আমি তখন গিয়ে ভাবির একটা ধাক্কা দিয়ে ফেলছে। মানে ধাক্কাটা কিন্তু আমি ওনাকে মারার উদ্দেশ্যে দিই নাই, যে আমাকে মারবো এই জন্য ধাক্কা, তা না, জাস্ট ধাক্কা দিলাম যাতে উনি সরে যায়। এরকমও হতে পারে, অনেকে রেগে হয়তো কেরাসিন তেল দিলে মেস মেরে দিতে পারে, কারণ ভাবি কিন্তু খুব রাগী ছিল, বদমেজাজি। তো আমি চিন্তা করলাম যে হয়তো কেরাসিন তেল ঢেলে ওকে আগুন জ্বালাই দিতে, মানে পোড়াই ফেলতে পারে, এটা আমার কাছে মনে হলো। ওই জায়গাতে আমি ভাবিকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে ভাবি পড়ে গেল, পড়ে গেছে জাস্ট অতটুকুই, মানে পড়ে সে এমন জোরে চিৎকার করছে, ধরেন তার চিৎকারে বাসার সমস্ত মানুষ সবাই চলে আসছে। আসার পরেই তো ভাবি এরকম পড়ে গেছে, আর উঠে না, সে চাইলে উঠতে পারে কিন্তু উঠে না। এখন যাই হোক, রাতের মধ্যে তখন তরবার, পরিবারের সবাই মিলে বৈঠক ডাকছে, আব্বা আছে, আম্মা আছে, দাদা দাদি সবাই আছে, ভাইয়া আছে এবং ভাবি আছে। তখন আমার আব্বু জিজ্ঞেস করলো যে কী হয়েছে, আমার বাবাকে জিজ্ঞেস করলো, বড় ভাই বললো যে এই ঘটনা, আমি যদি চুলা অফ না করতাম তাহলে আজকে পুরোটা বিল্ডিং পুড়ে যেত, পুরো বাসা আগুন লেগে যেত, ও চুলার মধ্যে এটা দিয়ে ও পড়তে বসে গেছে। তো ওরে জিজ্ঞেস করার পর ও বলতেছে যে কাকা আমার তো পরীক্ষা সামনে, তো 1-2 দিন বাকি আছে, আমার পড়ারও একটু চাপ ছিল, তো আমি পড়তে বসছি। তা আব্বা ওরে বললো যে ঠিক আছে, তুমি এটা বৌমাকে বলতে পারতা যে আমি এখন দিতে পারবো না, বা আমার পড়তে বসতে হবে, একটু কষ্ট করে আপনি বানায় নেন, এটা কেন বললে না? সোমা তখন চুপ করে আছে। আমার বাবার বলছে তুমি তো মানে বলতে পারতা, তোমার বড় ভাবিকে বলতে পারতা যে ভাবি আমি এখন পড়বো, আমার টাইম নেই, আপনি একটু বানায় নেন। সোমা তখন নিচের দিকে তাকে আছে। তখন ভাই আমি আর সহ্য করতে পারলাম না, আমি তখন বললাম যে কী ব্যাপার সোমা, কথা বলতেছো না কেন? তুমি কেন বলো না যে আমি যদি ভাবিকে বলতাম যে ভাবি আমি আপনাকে এখন চা বা কফিটা বানাই দিতে পারবো না, তখন ভাবি কি তোমার মাথার চুল রাখতো? ভাবি তোমার মাথার চুল কি রাখতো? তোমার মাথার চুল ছিঁড়ে ফেললো না? বলো না কেন? সোমা তখন কোনো কিছুই বলে না, সে জাস্ট একদম চুপচাপ আছে। এটা আমি সোমাকে এবং রিপিট করলাম যে সোমা তুমি এটা বলতেছো না কেন? তুমি বলো যে তুমি যদি এই মুহূর্তে ভাবিকে চা কফি বানায় না, তো ভাবি তোমার গায়ে হাত তুলতো, তখন কথা বলে না। যাই হোক, আমার আব্বা তখন বলছে ঠিক আছে বুঝছি, কথা এখানেই সমাধা, যা হবার কালকে হবে, তোমরা সবাই ঘুমাইতে চলে যাও। তো যে যার মতো সবাই মিলে চলে গেল, ঘুমাইতে গেলাম, আমিও গেলাম, সবাই গেল। ওমা, এবার সকালবেলা ঘুম থেকে উঠে যেই সোমা তার ড্রেস মেস সব রেডি করে ফেলতেছে, সে চলে যাবে বাসা থেকে। তাই আমি আব্বারে বললাম যে আব্বা ও কোথায় যাবে? বলে কোথায় যাবে তা জানি না, ওকে চলে যেতে বলছে। ও আমাদের পরিবার অশান্তি সৃষ্টি করতেছে এবং এই অশান্তির মধ্যে ওকে রাখা যাবে না। আমি বললাম ও 2 দিন পরে পরীক্ষা, এত ভালো একটি স্কুলে আজকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওরে পড়াশোনা করাইলা, আমাদের পরিবারে রাখলা, 2 দিন পরে ওর এসএসসি পরীক্ষায়, এই সময় ওকে ঘর থেকে বের করে দিচ্ছ, তোমরা কি কাজটাকে ঠিক করতেছো? এটা তো ভালো হচ্ছে না। আমার আব্বা বলে তুই ভালো মন্দ বুঝাইতে আসিস না, আমরা তোর কাছ থেকে ভালো মন্দ শিখতে হবে না, যেটা হবার সেটাই হবে। আমি তখন সোমার কাছে গিয়ে বললাম যে সোমা কোথায় যাবা? ও বলে তা তো জানি না। আমি তখন বললাম আরে তা জানি না মানে তুমি যাচ্ছ অথচ কোথায় যাবা তা জানি না? ও তখন কান্না করতে করতে বলতেছে ছোটোবেলায় থেকে তো তোমাদের বাসায়, এই শহরের তো কাউকে চিনি না, এই শহরে কারোর সাথে আমার কোনো পরিচিতও নাই, তো কোথায় যাবো সেটুকুন তো জানি না, জাস্ট বেরিয়ে যাচ্ছি ওইটুকুনে জানি। ও তখন ব্যাগটেক মিলিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি তখন কী করলাম যে বিপদে পড়েছি, কী করে যায়, আমি তখন আমার একটা বান্ধবী থাকে আমাদের পাশের বাসায়, ওরা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে বন্ধু এই ঘটনা, তো ওর একটু আটকা তোর বাসায় নিয়ে যা। ও আমারে বলে যে কেমনি কি? আমি বলে তুই নিয়ে যা। পরে সময় বের হয়েছে, ও তখন টাইনা ওর বাসায় নিয়ে গেছে, ওদের বিল্ডিংটা আমাদের পাশের বিল্ডিংয়ে, ওই ঘরে নিয়ে গেছে, ওইখানে নিয়ে রাখছে। যাই হোক, আমি ওই দিন কলেজে গেলাম না, ভাবি তো ওই যে গাল ফুলেই আছে এখনও। পরে বিকালবেলা সোমার কাছে গেলাম, আমার বান্ধবীর বাসায় গিয়ে সোমারে বললাম যে সোমা কী সিদ্ধান্ত নিচ্ছ? ও বলে আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আমি রেল স্টেশনে, বাস স্টেশনে, কোথাও না কোথাও আমি একটা স্থায়ী হইতো আমার, তো এখানে কেন নিয়ে আসতেন? তো আমার ওই বান্ধবীটা বলতেছে তুমি কি কখনো আয়নার সামনে তোমার চেহারা দেখছো? রেল স্টেশনে, বাস স্টেশনে তোমার মতো একটা পড়ি থাকতো, তোমাকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলতো, তুমি কেমন মেয়ে? বলতেছো রেল স্টেশনে, বাস স্টেশনে তুমি থাকবা? ও তখন কান্না করে আমার বান্ধবীকে বলছে আমি কোথায় যাব বলেন, জন্মের পর মাকে হারিয়েছি,
সৎমায়ের অত্যাচার, অবিচার, কষ্ট সহ্য করতে না পেরে বাবার বুকে মাথা রেখে কাঁদতাম। সেই বাবা আমাকে এনে আমাকে একটা নতুন পরিবার দিল, ভাই দিল, বোন দিল, বাবা দিল, মা দিল। সেই পরিবারে বাবা দিয়ে বাবা নিজেও আমাকে ছেড়ে চলে গেল। এরপর কি করা যায় বলেন? এরপর ওই পরিবারের জুতার ভারী, ঝাড়ুর বাড়ি খেয়ে আমি বের হয়েছি। আমার মতো মেয়ের তো আত্মহত্যা করা উচিত। আমি তখন সোমারে বললাম যে, সোমা, এই পৃথিবীর সব মানুষগুলো যদি তোমাকে ছেড়ে যায়, তোমার সাথে বেইমানি করে, প্রতারণা করে, আমি আশিক কখনো তোমার সাথে বেইমানি প্রতারণা করব না। আমি তোমাকে মানুষের মতো মানুষ গড়ে তুলব। যে মানুষটাকে আমার পরিবারের মানুষগুলো কুকুরের মতো ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছে, একদিন তাকে আমি সমাজের উচ্চ একটা স্থানে নিয়ে যাব। আমি তোমাকে এমন এক জায়গায় বসাবো যেখানে বসলে আমার পরিবার তোমাকে নিয়ে জেলার্স ফিল করবে। ওভাবে আমি তাকে বুঝালাম। বোঝানোর পরে তিনি সেখান থেকে আমি তাকে আমার ওই বান্ধবীর বাসা থেকে আমি তাকে এসএসসি পরীক্ষা দিয়ে এলাম। সে এসএসসি পরীক্ষা দিল সম্পূর্ণ আমার খরচে, আমার টাকায়। এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ সে তখন টেলারি কাজ শিখতেছিল। টেলারি কাজ শিখলো, আমিও ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার দেওয়ার পর আমি তখন অনার্সে ভর্তি হলাম। সিলেটেই অনার্সে ভর্তি হইলাম। দেন ওরে আমি তখন এসএসসি পরীক্ষা পাশ করানোর পর আমার বান্ধবীর বাসায় থাকা অবস্থায় ও টেলারি কাজটা শিখে গেল, একদম ফুললি টেলারি কাজ শিখে। তো দোকানে যাইতো, যাই টেলারি কাজ করতো, আবার কলেজও করতো। এই দুটি জিনিস মিলে আমি দেখলাম যে আমার বান্ধবীর বাসায় থাকা অবস্থায় আমার ভাইয়েরা, আরিফ ভাইয়া এবং আসাদ ভাইয়া, তারা খুব খারাপভাবে দেখতেছে ওরে, এবং রাস্তাঘাটে দেখলে খুব খারাপভাবে ইঙ্গিত করে, এটা ওইটা কথা বলে। সেই জায়গা থেকে আমার বান্ধবীও তো একটা পরিবারে থাকে, ওর বাবা মা আছে, তারাও খারাপ মনে করে। তো সেখান থেকে আমি তখন ওর জন্য একটা বাসা ঠিক করে দিলাম। ঠিক আছে, তোমার একটা বাসা ঠিক করে দিলাম, তুমি এই বাসায় থাকো। তো এই বাসায় থাকতেছো, পড়াশোনা করতেছে, আমিও পড়াশোনা করতেছি। এবং এরকম করে সম্পর্কটা সামনের দিকে যেতে যেহেতু আমি অলওয়েজ ওর খোঁজখবর নিতাম, ঘুরতাম ফিরতাম, এমন করতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এবং এটা আসলে কী ধরনের সম্পর্ক আমি ঠিক জানি না, তবে আমি এটুকুনি বুঝি যে ওরে না দেখলে আমার ভালো লাগতো না। আমার কেমন জানি খুব খারাপ লাগতো যখন আমি ওরে দেখতাম না, ওর সাথে কথা হইতো না। আর আমার পরিবারের মানুষগুলো, আমার আব্বা, মা, ভাবি, ভাইয়া, কেউ কখনো আর একটা সেকেন্ডের জন্য সোমার কোনো খোঁজখবর নেয় নাই। ও কোথায় চলে গেছে, কোন জায়গায় চলে গেছে, কোথায় আছে, আমার পরিবারের মানুষ এই নিয়ে আর কোনো মাথা ঘামায় নাই। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম। আমাদের সিলেট তো অনেক সুন্দর ছিল এবং পর্যটক নগরী হিসেবে সিলেট অনেক উপরে। তো সিলেটের বিভিন্ন খুব সুন্দর সুন্দর দর্শনার্থী জায়গাগুলোতে আমরা ঘুরতাম, ফিরতাম, মজা করতাম, মনস্তি করতাম, অনেক অনেক আনন্দ ফুর্তি করতেছে, ওরে নিয়েই করতেছে। দেন ও তখন অনেক মজা, অনেক হ্যাপি। এরকম করতে করতে আমাদের মাঝে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। এমন করতে করতে আমার যে মেজো ভাইয়া ছিল আরিফ ভাইয়াও তখন বিয়ে করছে। আরিফ ভাইও বিয়ে করে ফেলছে, ভাবিও তখন আমাদের বাসায় থাকে। আরিফ ভাইয়ের বউ, আসাদ ভাইয়ের বউ, সবাই আমাদের ঘরেই থাকে, আমাদের বাসায় থাকে। বাবাও তখন বিজনেস করতেছে, আর আসাদ ভাইও তখন আমার আব্বুর সাথে বিজনেসে হাত দিয়ে দিছে। আরিফ ভাইও কোথাও না কোথাও জব করবে, জবের জন্য ট্রাই করতেছে। ভাইয়ের গ্র্যাজুয়েশন অনেক আগেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, এমন করে চলতেছে। বাট আমিও তখন অনার্স ফাইনাল ইয়ারের মধ্যে আছি, আমিও পড়াশোনা করতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমিও তখন অনার্স পরীক্ষা দিয়ে ফেলি। অ্যান্ড ওই সময়ে আপনার সোমা পর্যন্ত অনার্সে পড়তেছে, ও তখন অনার্সে পড়তেছে। তো অনার্স যখন আমি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলি, তখন আমার পরিবার থেকে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। আমাদের পরিবার ওই একটা সিস্টেম, গ্র্যাজুয়েশন শেষ মানে বিয়ে, কোনো কথা নেই। অনার্স করলাম মাত্র, ওখান থেকে আমাকে বিয়ে করাবে। আমি কিন্তু ওই সময় পর্যন্ত সোমার কিন্তু কোনো খরচ আমার দেওয়া লাগে নাই। ওই যে আপনার মানে টেলারি কাজ শিখছে, ওই টেলারি করে করেই পড়াশোনা করছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, সম্পূর্ণ তার টেলারি কাজ করে তার টাকা মানে ইনকাম করা। ও কখনো এরকম যে কোনো টিউশনই করছে, টিউশনিও কিন্তু করে নাই, শুধু টেলারি কাজ করতে এবং খুব ভালো ভালো জামাও সেলাই করতে পারতো। মানে এত সুন্দর ওর জামা সেলানি ছিল যে মানে দূর দূরান্ত থেকে মেয়েরা এসে ওর কাছে জামা সেলাই নিয়ে যেত, এত পরিমাণে সুন্দর ছিল। খুব ভালো একজন টেলার্স ছিল, মানে লেডিস টেলার্স। যাই হোক, আলহামদুলিল্লাহ এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার পরিবার যখন অনার্স শেষ করে ফেলাম, তখন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে। তো আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, সরকারি খুব ভালো একটা সেক্টর, যে সেক্টরটাকে আমার বাবা অনেক পছন্দ করে, ওই সেক্টরে আমি ইন্টারভিউ দিয়েছি, বাট ওখানে আমার জব হয় নাই। তো জব না হওয়ার পরে পরিবার থেকে তখন বিয়ের জন্য খুব প্রেশার, মানে প্রচণ্ড রকমের প্রেশার। 1 বছর কোনোরকম কাটালাম, যেহেতু আমি ভাবতেছি যে সোমা অন্তত গ্র্যাজুয়েশনটা শেষ করুক, ওর গ্র্যাজুয়েশনটা শেষ হলে বা অনার্সটা শেষ হলে তখন আমি পরিবারকে জানাবো অনার্স পাশে একটা মেয়ে বিয়ে করবো, তা তো দিবে। আর ওই সময় সময়ও মোটামুটি একটু ভালো হয়ে গেছে আমার পরিবারের সাথে। ওই সময় পর্যন্ত কিন্তু আর অতটা ঝামেলা ছিল না, মাঝে মাঝে আসতো আমাদের বাসায়, যদিও কেউ আসলে ওকে ভালোভাবে দেখতো না, ওর সাথে খুব একটা কথা বলতো না, কিন্তু ও আসতো, বেহায়ের মতো আসতো, আইসা কথা বলতো, কেমন আছেন, মানে সবার সাথে একটু কথাবার্তা বলতো, ওই জায়গা থেকেই ছিল। বাট ওরে কেউ ওভাবে মন থেকে পছন্দ করতো না বা মন থেকে নিত না। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ আমার জব কিন্তু হলো না, বাট সোমা অনার্সটা করে ফেললো। এবং সোমার যখন অনার্স শেষ হয়ে গেল, আমি তখন ভাবলাম যে পরিবারকে মোটামুটি এবার জানানো যায় অ্যাটলিস্ট বিষয়টা।
আমি তখন কিন্তু কোনো জব করি না। আমার আব্বার খুব পছন্দের একটা সেক্টর ছিল গভর্নমেন্টে, মানে একটা সেক্টরে, বাট সেখানে আমি ট্রাই করেছিলাম, জব আমার হলো না। তো না হওয়ার কারণে আমি ওভাবেই পরিবারে পড়ে আছি। বাই দ্য ওয়ে, এবার যখন অনার্সটা শেষ করলো, পরিবার তখন খুব প্রেশার যে বিয়ে করাই লাগবে, এবং এই সময় বিয়ে করা ছাড়া আর কোনো কথাই নেই, বিয়ে করতেই হবে। বাবা মা দুজনেই উঠে পড়া লাগছে, ভাইয়েরা ভাবিরা মানে সবাই জ্বালাইতেছে। ওই সময় তখন আমার আরিফ ভাই আর ভাবির সাথে আমার মেজো যে ভাই আছে, মানে মেজো ভাই আর ওয়াইফের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, মানে অনেক ভালো একটা সম্পর্ক। তো মেজো ভাই বলতে আমার বড় ভাই আর কি, যাকে আমি আমার ছোটো ভাই, মানে আমার মেজোই ভাই বলা চলে। তেন ওনাকে ওই ভাবিকে আমি তখন একদিন ডাইকা বললাম যে ভাবি এমন ঘটনা। ভাবি আবার সময়কে খুব ভালো করেছি না, ভাবির সাথে আবার সময় সম্পর্কটা মোটামুটি কিছুটা ভালো আর কি, তুলনামূলকভাবে অন্যদের তুলনায়। তাই আমি বললাম যে ভাবি এই ঘটনা, আমার তো সময়টা খুব পছন্দ হয়, এবং আমরা আজকে অনেক বছর ধরে রিলেশনে আসছি, আমি সময়কে বিয়ে করতে চাই। এখন এটা আমি পরিবারকে জানাবো কীভাবে বা কীভাবে কী করবো। ভাবি তখন ডিরেক্টলি আমাকে বলতেছে, এটা কীভাবে সম্ভব? এটা তো তোমার পরিবার জীবন থাকতে কখনো মেনে নিবে না। এটা তুমি স্বপ্নও চিন্তা করো না যে সোমাকে তোমার ঘরের বউ তোমার পরিবার বানাবে, এটা কখনোই পসিবল না। এটা নিয়ে তুমি মাথা থেকে একদম ঝেড়ে ফেলো, এটা কখনোই হবে না। আমি তখন বললাম যে ভাবি এটা কোন ধরনের কথা বলেন, হবে না কেন? সোমাকে দেখতে শুনতে খারাপ নাকি, কোনো সমস্যা আছে? বলে না, কোনো সমস্যা নাই, সোমার তো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার পরিবার মেনে নিবে না, তোমার আব্বা আম্মা তোমার ভাইয়েরা এটা কখনোই মানবে না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এবার বাবা মার আর প্রেশার নিতে পারি না, এবার বিয়ে করাই লাগবে। বাবা খুবভাবে মানে অতিরিক্তভাবে প্রেশার দিতেছে যে না এবার বিয়ে করতে হবে। এবার আমি চিন্তা করলাম, ভাবি যেহেতু আমাকে সাপোর্ট দিল না, এবং ভাবি ডিরেক্টলি বললো যে এই বিষয়ে ভাবি কারোর সাথেই কোনো কথা বলতে পারবে না, এবং এই বিষয়ে কথা বলতে গেলে এটা হিতে বিপরীত হবে, অনেক সমস্যা দেখা দিবে, সে কাউকে এই বিষয়ে কোনো কিছু বলবে না, এবং যেটা করার আমাকেই করতে হবে। আফটার দ্যাট আমি ভাবলাম যে এখন আমি একটা কাজ করি, আমি বিষয়টা আপাতত আমার মাকে জানাই, কারণ ওই সময় আমার মার সাথে সম্পর্কটা ভালো ছিল, এবং সময় যেহেতু মাকে অনেক পছন্দ করতো, তো আবার মাও সময়কে অনেক পছন্দ করতো, মানে মাই তো সময়কে পড়াশোনা করিয়েছে এই পর্যন্ত। তো সেখানে আমি আম্মুর কাছে বিষয়টা আগে একটু জানাই। তো আমি জাস্ট আম্মুকে একটু ধারণা দিলাম যে আম্মু এমন এমন কথা একটু বললাম, এবং বলা মাত্রই আম্মু একেবারে তেলে বেগুনে রেগে উঠছে যে তুই কী বললি, এই কথা কীভাবে তুই মুখে আনলি? ও আচ্ছা, এই জন্য তুই এই মেয়ের প্রতি এত টান ভালোবাসা তোর? বুঝছি তো, তুই তারা পড়াশোনা করাইছিস, মানে ওই পড়াশোনা করছে তোর টাকা, তুই আমার বাসা থেকে টাকা নিয়ে চুরি করে ওরা পড়াশোনা করাইছিস, ওকে আজকে অনার্স পাস করাইছিস, মানে কী যে একটা অবস্থা বলার মতন। আমি আম্মুরে বলি যে আম্মু এগুলো কী বলতেছো, মানে অনার্স করাইলাম আমি তারে কীভাবে অনার্স করাবো, এটা কী কথা? আম্মু বলে না, ওই তো তুই আমার পরিবার থেকে টাকা নিয়েছিস। আমি বলি ও নিজে টেলারি কাজ করে নিজে পড়াশোনা করছে। আম্মু বলেন এটা হতেই পারে না, তুই তারা টাকা দিয়েছিস, তোর টাকায়ও পড়াশোনা করছে, এবং আজকে তুই আমাদের পরিবার অনেক ক্ষতি করছিস। আম্মু এগুলো বলতেছে। আরে আমি তখন আম্মুরে বলতেছি আম্মু না, এরকম কিছুই না। আমার আম্মা বলে না, এটা তুই এটা করছস, এটা তুই করছিস, মানে খুবভাবে রেগে গেছে। রেগে গিয়ে মানেই না। এইবার আম্মু বিষয়টা আব্বুকে জানাইছে, আব্বু ভাইদেরকে জানাইছে, ভাইরা ভাবিদেরকে জানাইছে, মানে আমার গোটা পরিবারের বিষয়টা জেনে গেছে। জেনে যাওয়ার পরে সবাই মিলে এবার আমার সাথে খারাপ ব্যবহার করতেছে যে না এটা হতেই পারে না। আমি তখন সবার এগেনস্টে গিয়ে আমি বলতেছি আমি যদি জীবনে বিয়ে করি তো সোমাকেই বিয়ে করব, সোমা ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব না, আমি আশিক জীবিত থাকতে পারবে না। এইবার বাবা মা সবাই আমার বিপক্ষে গিয়ে, দাদা ওই সময় বেঁচে ছিল, দাদা সব খুব খারাপ ব্যবহার করতেছে। আমি কাজের মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি, আমি কাজের মেয়েকে বিয়ে করব, মানে আমি সবাইকে একটা জিনিসে বুঝাইতে পারতেছি না। আরে ভাই কাজের মেয়ে হয়েছে তো কী হয়েছে, কিসের কাজের মেয়ে? ওই তো আমাদের মতো দুইটা চোখ নিয়ে দুনিয়াতে আসছে, দুইটা হাত নিয়ে দুনিয়াতে আসছে। হয়তো ওর বাবা মা নাই বা ও এতিম, সে জায়গা থেকে হয়তো আমাদের বাসায় কয়েকদিন কাজ করছে, বা কাজ তো আমাদের বাসায় করেই নাই, আমাদের বাসায় ছিল, আমরা তাকে পড়াশোনা করাইছি। তো সেখান থেকে তো তাকে এইভাবে অপমান করা, সে আজকে অনার্স পাস করে একটা মেয়ে, তার সাথে এইভাবে দুর্ব্যবহার করা তো মোটেও ঠিক না। এখন সবাই বলতেছে যে না এটা হতেই পারে না, কাজের মেয়ে কখনো আমার বাসার বউ হতে পারে না, এটা কেউ কখনো মানবে না। যাই হোক, কেউ কখনো মানবে না, আমিও আর কারো কাছে কোনো কথা বললাম না। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো, তোমরা সেটাই করো। আমি আর তোমাদের মানে কোনো কথা বলতে চাই না, বা তোমাদের নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না। এরকম করতে করতে আমার আব্বা এবার বিয়ে ঠিক করে ফেলছে। তো যেদিন বিয়ে ঠিক করছে, এঙ্গেজমেন্টের জন্য আমাকে নিয়ে গেছে। আমার ভিতরে তো প্রচণ্ড রাগ, আমি বিয়ে তো সোমাকেই করবো, না কাউকে করবো না। এঙ্গেজমেন্টের জন্য নিয়ে গেছে। আমি তখন এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে ডিরেক্টলি বলতেছি যে আমার পছন্দ আছে, মানে ওই মেয়েকে বলতেছি যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তারাই বলতেছি যে আমি সমান আমার একটা মেয়েকে পছন্দ করবো, তাকে বিয়ে করবো। সো তোমাকে এঙ্গেজমেন্ট করার জন্য আমার পরিবার জোর করে নিয়ে আসছে, যদিও এঙ্গেজমেন্ট হয় আমি তোমাকে বিয়ে করবো না। সেখানে আমার আব্বা চরম লেভেলের অপমান হয়। অপমান বলতে এত অপমান যা বলার মতন, আব্বু কান্না করে দেয়। বাসায় এসে আমার সাথে কেউ কথা বলে না, মানে কেউ কোনো কথা বলে না।
তার 2 দিন পরে সোমা আমাকে ফোন করে যে তুমি একটা আমার বাসায় আসো। তখন একা একটা বাসায় থাকতো, বাসা ভাড়া করে থাকে। তোমার বাসায় গেলাম, যাওয়ার পরে ও খুব কান্নাকাটি করতেছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি। তুমি কান্নাকাটি করতেছো কেন, কী হয়েছে? তখনই আমার পা ধরো চিৎকার করে কাঁদতেছে যে তোমার 2টা পায়ে ধরি, তুমি আমার এই অনুরোধটা রাখো, আবার এই রিকোয়েস্টটা রাখো, জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি রিকোয়েস্টটা রাখবে, এটা ফেলবা না। আমি বললাম আরে বাবা ঠিক আছে আমি ফেলবো না, তো তুমি তো আমাকে বলবা কী হয়েছে, মানে কেন তুমি এটা বলতেছো? আমাকে বলে তোমার বাবা মা যেখানে তোমার বিয়ে ঠিক করছে তুমি ওখানে বিয়ে করে ফেলো। আমি বললাম মানে এটা কী ধরনের কথা বলতেছো, মানে এইটা কি কথা? আমি তো তোমার কথাবার্তা কিছু বুঝতেছি না। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমার এত গভীর সম্পর্ক, আমরা একজন মানুষ আরেকজন মানুষকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না, সে জায়গায় তুমি আমাকে বলতেছো আমি বিয়ে করে ফেলার জন্য? নো, এটা হতে পারে না। ও আমাকে বলে দেখো আশিক, আমার শরীরে যে রক্তটা আছে এটা তোমাদের পরিবারের রক্ত, আমার শরীরে যে মাংসটা আছে এটা তোমাদের পরিবারের দেওয়া মাংস। আমার আব্বা আমি জন্মের পরপরে দেখে আসছি তোমাদের বাসার ড্রাইভিং চাকরি করে। আশিক আমি তোমার 2টা পায়ে ধরি, যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো, যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কথা রাখবা, আর তুমি যদি আমার কথা না রাখো আমি আমার মৃত বাবার কসম খেয়ে বলতেছি যে আমি আত্মহত্যা করব। মানে ওর এই কথাটা শোনার পরে আমি তখন বুঝে গেছি যে ওর ব্রেন ওয়াশ করে ফেলছে, আমার আব্বা আম্মা বা আমার ভাইয়েরা ওর ব্রেন ওয়াশ করে ফেলছে। ওকে বাসায় ডাইকে নিয়ে মোটামুটি যেমনি বোঝানো দরকার, যেমনি বলা দরকার তেমনি বলছে, বুঝাইছে, যার জন্য ও আর এখন আমার কথা শুনবে না। যতই আমি তাকে বলি বা যতই আমি তাকে বুঝাই না কেন, সে আর আমার বুঝে সে আসবে না। দেখলাম যে ঠিকই বাসা থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একদম চুপচাপ হয়ে গেছে। কারণ আমি কী করব, কারণ ও তো আমাকে এরকম একটা শপথ করাইলো যে ও আত্মহত্যা করে ফেলবে। দেন নিরুপায় হয়ে আমি তখন আমার আব্বা আমাকে বলতেছি যে তোমরা যেটা ভালো মনে করো তোমরা সেটাই করো, তোমাদের উপর আমার কোনো কথা বলা নেই বা আমি কিছু বলতে চাই না। এবার পরিবার থেকে ওই মেয়ের সাথে আমার বিয়ের মোটামুটি কথাবার্তা ফাইনাল। ওই মেয়ে হঠাৎ করে বলছে সে আমাকে বিয়ে করবে না, সে আমাকে বিয়ে করবে না। মানে এঙ্গেজমেন্টের দিন আমি তাকে বলছি আমার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, এই মেয়ে বিয়ে করবে না। এবার মেয়ের পরিবার সময় নিছে যে আমাদেরকে একটু টাইম দেন, আমরা আমাদের মেয়েকে বুঝে শোনায় ঠিক করব, একটু টাইম দিন। তো মেয়ের পরিবার এভাবে টাইম নিছে। আর এই দিক দিয়ে সমস্যার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, মানে ও কোথায় আছে না আছে আমি কিচ্ছু জানি না, কোনো রকমের যোগাযোগ নাই। আর ওই দিক দিয়ে মেয়ের পরিবার বুঝাইতে প্রায় 3 মাসের মতো কেটে গেছে। কিন্তু আমার আব্বা আমাকে ওখানেই বিয়ে করাবে, ওই মেয়েকে বিয়ে করাবে, কারণ ওই মেয়ে তাদের খুব পছন্দ হয়েছে। ওই মেয়েকে বিয়ে করাবে। প্রায় 3 মাসের মতো কেটে গেল এবং 3 মাস পরেই হঠাৎ করে ওই মেয়ে এক ছেলের সাথে পালায় গেছে। মানে তার বাবা মা তাকে বুঝাইতে আছে, এই বোঝানোর ভিতরে সে কোন ছেলের সাথে রিলেশন ছিল ওই ছেলের সাথে পালায় গেছে। এই মেয়ে যেদিন পালায়া যায় তার 2 দিন পরেই হঠাৎ করে একদিন সকালবেলায় সোমা আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসছে। সকালবেলা মিষ্টি নিয়ে আসছে, আইসা সবাইকে ডাকতেছে যে আসেন মিষ্টি খান, এরকম করে। মানে আমি গভর্নমেন্টের ওই সেক্টরের নামটা বলতে চাই না, যে সেক্টরে আমার চাকরি হওয়ার কথা ছিল আর কি, মানে ছিল বলতে আমি যেখানে ইন্টারভিউ দিয়েছিলাম অনেক বছর আগে, সেখানে আমার জব হয় নাই। কিন্তু ওই একই সেক্টরে, গভর্নমেন্টের ওই সেক্টরে সোমার জব হয়েছে, ওইখানে জব পাইছে। মানে এত বড় একটা পোস্ট গভর্নমেন্টের, এত সরকারের এত বড় একটা অবস্থানে ও চাকরি পাইছে, এইটা আসলে মানে মেনে নেওয়া যায় না আর কি। এটা আসলে কেউ মানতেই পারবে না, যে অবিশ্বাস্য একটা বিষয়, যেখানে কোটি টাকা ঘুষ দিয়ে ওই চাকরি পাওয়া যায় না, বাট ও পেয়ে গেছে, মানে জেলা পর্যায়ে কোনো একটা জব। তো যাই হোক, এই জবটা যখন পেয়ে গেল, এবার তো আমার পরিবার পাগল হয়ে গেছে যে নারী সোমা তো এখন অনেক ভালো একটা জব পাইছে, তার মানে ওরা আমাদের বিয়ে করাইতে হবে। এইবার আমার আব্বা আম্মার সোমা ছাড়া কিছু বোঝে না, মামুনি আসো তুমি খাওয়া দাওয়া করো, আমাদের বাসায় থাকো, মানে প্রচুর পরিমাণে তেল মালিশ করতে শুরু করছে। এবার আমার আম্মা আমাকে নিজেই বলতেছে যে আমরা তোর ওই সোমারই বিয়ে করাবো, তুই সোমারই বিয়ে কর। আমি বলি কেন এখন সোমারই বিয়ে করাবো? এতদিন বলছো সোমা খারাপ, সোমা এই সোমা সেই, কাজের মেয়ে, এমন কাজের মেয়ে একটা ভালো চাকরি পেয়েছি বলে আমার তারই বিয়ে করাই দিবা? মানে কি, আমি তো একটা কাজের মেয়েকে বিয়ে করবো না? আমার আম্মা বলে দেখ যা হবার তা হইছে, ওর যেহেতু বাবা মা কেউ নয়, ছোটোবেলায় তো আমরাই তারা পড়াশোনা করাইছি, আমরাই তারা আজকে এত বড় করছি, বা যা যা করা দরকার আমরাই করছি, তুই ওরে বিয়ে কর। আমি বলি না মা, ও আমাকে বিয়ে করবে না, ও আমাকে বিয়ে করবে না। ও বলছে যে আমি যদি ওকে বিয়ে করি ওর মৃত বাপের কসম খেয়ে বলছে আত্মহত্যা করবে। আমার আম্মা বলে কি বললি? আমি বলি বলবে না, ও তো বলার মতো কথা, তোমরা কি ওর উপরে কম টর্চার করছো, কম অত্যাচার করছো? ওর তো কম ক্ষতি করো নাই, ওর জীবনের 12টা বাজাই দিছো, ওকে যত অপমান অপদস্থ ছোট করা দরকার তোমরা সব করছো, তাহলে আর কি, মানে মূলত আর কি চাচ্ছ? ও আমাকে বলে, মা আমাকে বলে তাহলে আমি কী করবো? আমি বলি তুমি কথা বলো,
তুমি সোমার সাথে কথা বলো, ওরে বুঝাও, শোনাও, ওরে কাছে এনে মা বইলা আদর করে তুমি যদি কোনো কথা বলো, ও তোমার কথা ফেলতে পারবে না। হয়তো আমার কথা শুনবে না, হয়তো আমার কথা মানবে না, কিন্তু তুমি মা যদি কোনো কথা বলো তাহলে দেখবা কি সোমা তোমার কথা শুনবেই শুনবে। আমার আম্মা বলে, সত্যি শুনবে তো? আমি বললাম, হ্যাঁ শুনবে, আলবাত শুনবে, শুনবে না কেন? তুমি তারা বুঝাও, দেখবে শুনবে। এভাবে বলার পরে আম্মা এবার সোমারে বুঝায় শুনে রাজি করে ফেলছে। রাজি করানোর পরে সোমা নিজে আমাকে বলতেছে, তুমি তো আম্মাকে লাগাই দিছো আমার পিছনে, এবার বিয়ের দিন তারিখ ঠিক করো, সবাইকে ডেকে আনন্দ ফুর্তি করো, এবং বিয়ে কবে করবা সব কিছু ঠিকঠাক করো। আলহামদুলিল্লাহ, সোমার এই কথা শোনার পরে এবার আমি আমার বন্ধুবান্ধব যারা আছে ওদেরকে জানাইলাম, এবং সবার মাধ্যমে পারিবারিকভাবে অনেক ধুমধাম করে সরকারি পুলিশের সিকিউরিটির মাধ্যমে সোমার সাথে আমার বিয়ে হয়। এবং আমাদের বিয়ের অনুষ্ঠানটা এত পরিমাণের মানে জাঁকজমট হয়, এত পরিমাণের মানে এতভাবে হচ্ছে আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানটাকে মানে সেলিব্রেট করি, যেটা আসলে বলার মতো না। অনেক দূর দূরান্ত থেকে আমাদের মেহমানরা আসে, খুব মজা মাস্তির মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়। বিয়ের অনুষ্ঠান সোমা তখন আমাদের বাসায় থাকতেছে, এবং আমাদের বাসায় থাকা অবস্থায় ও তখন অফিস করতেছে, অফিস যাচ্ছে, কাজ করতেছে, মোটামুটি সব কিছু ভালোই আছে। এবং আমার আব্বাও তখন অনেক খুশি, অনেক ভালো একটা অবস্থানে আমি বিয়ে করছি। পরিবারের প্রত্যেকটা মানুষ তখন অনেক খুশি, ভালো করেই সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় প্রায় আমার সংসার জীবনের এই কিছুদিন না, প্রায় 2 থেকে 3 মাস পরে সোমা হচ্ছে অফিসের একটা কাজে, ও হচ্ছে কুমিল্লাতে যায়। কুমিল্লাতে একটা জায়গায় যায় অফিসেরই একটা কাজে। তো সোমা আবার কিন্তু গ্রাম অনেক পছন্দ করতো, মানে গ্রাম অনেক ভালো লাগতো। তো অফিসের একটা কাজে একটা গ্রামীণ এরিয়াতে যায়। তো যাওয়ার পরে সেখানকার কিছু লোকজন থাকে, তাদের সাথে সোমা সন্ধ্যার পরে মানে মাগরিবের পরে ঘুরতে বের হয়। তো ওই এরিয়াটা আসলে মোটামুটি খুব বেশি একটা ভালো ছিল না, ওই এরিয়াতে বের হয়। এবং রাতের বেলা বের হওয়ার পরেই জানতে পারি যে সোমাকে নাকি ওখানে জিনে ধরছে। এই খবর আমাদের কানে আসে, মানে ওইখানকার লোকজন হচ্ছে দেওয়ার পরে একটু শুনে তো আমি খুব অবাক হয়ে যাই যে কী ব্যাপার, এটা কী ধরনের কথা। দেন এরপরে আমরা তখন ওই রাতের মধ্যে আমি, আব্বা এবং হচ্ছে আমার আম্মা আমরা ওইখানে যাই, এবং যাওয়ার পর দেখি যে তারে হুজুর আনছে। হুজুর এনে তার পাশে বসাইছেন, তার অবস্থা খুব খারাপ, কথা বলতে পারতেছে না। এবং হুজুর বলতেছে জিন ছুটাইছি, কিন্তু জিনটা খুব খারাপ ছিল। উনি এভাবে খোলা চুল নিয়ে ওই গাছটার নিচে দৌড়াদৌড়ি করছিল, হাঁটাহাঁটি করছিল, এবং সেখানে ওনাকে ওই জিনটা অ্যাটাক করছে বা ওকে করছে। তো যাই হোক, তবে এই জিনটা খুব খারাপ, এটা মাঝে মাঝে ওকে বিরক্ত করবে। এই কথা বলে যাই হোক, পরের দিন আমরা ওকে নিয়ে আসলাম। আনার পরে অফিস থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিল, লম্বা টাইমের ছুটি নিল, তখন বাসে আছে। কিন্তু ভাই এই সমস্যাটা, রাতের বেলা ওর আমি একসাথে ঘুমাই থাকি, ওই হঠাৎ করে এসে আমার কলার চেপে ধরে, আমাকে মেরে ফেলতে ধরে, আমি তোকে বাঁচবো না, মানে তোকে মেরে ফেলবো, মানে খুবভাবে হচ্ছে টর্চার করে। এবং সবাই মিলে খাবার খাইতে বসছে, ও তখন সব প্লেট হচ্ছে ফেলে দেয়, মানে হঠাৎ খাবারের মধ্যে বমি করে দেয়। আবার খাবার যখন খায় তখন এত পরিমাণের খায় যে বাসায় কোনো খাবার রাখে না, মানে বাসায় যখন অবশিষ্ট খাবার থাকবে ওরকম কিছু না, মানে সব খাবারও একাই খেয়ে ফেলে। এবং ওরে কেউ কোনো কিছু বলতেও পারে না, কেউ কোনো কথা বলে প্রচণ্ড রকমের রেগে যায়, চোখ টোক লাল করে ফেলে, এবং যাকে তাকে মারতে আসে, যাকে তাকে মারতে চলে আসে, গায়ে হাত তুলতে চলে আসে, মানে কেমন যে একটা অবস্থা বলার মতো না। আম্মা আব্বা কাউকে মানে না। এরকম করে প্রায় 7 থেকে 8 মাসের মতো কেটে যায়, কোনোভাবে ওকে জিনটা ছুটানো যায় না। সর্বশেষ হচ্ছে আমার বাবা শাহজালালের মাজার থেকে একজন হুজুর নিয়ে আসে। ওই হুজুরটাকে এনে দিলে ওই হুজুরটা আমার আব্বাকে কিছু কথা বলে, এগুলো আমি বলতে চাই না, এই ধরনের কয়েকটা কথা বলে আমার আব্বাকে বলে, এগুলো যদি আপনি করেন তাহলে মেয়েটার উপর থেকে জিনিসটা চলে যাবে, তবে মেয়েটার একটা ক্ষতি করে যাবে, জিনটাও চলে যাবে কিন্তু একটা ক্ষতি করে যাবে। তো যাই হোক, এরপরেই আমার আব্বা যেগুলো বললো, আমার আব্বা এগুলো সব কিছু করলো। এখানে অনেক ঘটনা আছে, এটা না বলি। অনেক কিছু করার পরে তখন এই জিনটা সোমাকে ছেড়ে দিল। তো যাই হোক, সোমাকে ছেড়ে দেওয়ার পরে প্রায় 1 বছরের মতো কেটে গেল। সোমার ঘরে কোনো বেবি হচ্ছে না, মানে কোনো বাচ্চা কাচ্চা আসতেছে না। যখন বেবি হচ্ছে না, আমার আম্মা তখন ধরেই বলে বসে, ওই যে জিনটা হুজুরে তো বলছে যাওয়ার সময় একটা ক্ষতি করে যাবে, এই ক্ষতিটা করে গেছে, ও কখনো মা হতে পারবে না। এবং ওই হুজুরটাকে আমাদের বাসায় আবারও আনা হয়। আনা হওয়ার পরে হুজুরকে তখন জিজ্ঞেস করে, হুজুর বলে হ্যাঁ, ওর মাতৃত্বটাই জিনটা নষ্ট করে গেছে, ও মা হতে পারবে না, এটা বলে হুজুরও চলে গেছে। তখন তো ধরেন মানে একটা থেকে বাঁচার পরে আরেকটা সমস্যা, কী করবো তখন, মানে সবাই তখন খুব টেনশনে পড়ে গেছে। আমার আব্বা আম্মা সবাই মিলে চিন্তা করেছে কী করা যায়। আমি পরিবারের সবার ছোট ছেলে, না আমার বাচ্চা কাচ্চা হবে না। তখন সুমা মোটামুটি আছে, মানে আধা পাগল আধা ভালো। পাগল বলতে পাগল না, জাস্ট গম্ভীর থাকে, কথা কম বলে, অফিস করে, অফিস থেকে আসে, মানে কেমন যেন একটা অবস্থা। আমার আব্বা আম্মা তখন চিন্তা করলো যে ওর যদি কোনো সন্তানাদি না হলো তাহলে ওর ভবিষ্যৎটা কীভাবে কাটবে, বা ভবিষ্যতে কীভাবে একটা বাচ্চা কাচ্চা তো হওয়াই দরকার। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে আরেকটা বিয়ে করাবে, আমাকে আরেকটা বিয়ে করাই দিবে। তো এখন বিয়ে করানোর জন্য এদিক সেদিক মেয়ে খুঁজতেছে, কোথায় মেয়ে পাওয়া যায়।
মেয়ে খুঁজতেছে। তো ওভাবে হচ্ছে মেয়েও পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করা, ওই স্টিল তার বউ এখনও আছে। তো সোমা কিন্তু পারমিশন দিয়ে দিছে। সোমাকে আমার সোমা এরকম একটা মেয়ে, ধরেন আমার পরিবার যা বলবে তাই, আমি ওর হাজব্যান্ড হওয়ার পরেও ও যে আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু একটা কথা বলি বা কোনো একটা কথা বলি, আমার কোনো কথাও শোনে না, আমার কোনো কথার মূল্যায়ন করে না। আমার আব্বা আম্মা যা বলবে তাই, আমার ভাবিরা যা বলবে তাই, আমার ভাইরা যা বলবে তাই, আমার কোনো কথা শোনার কোনো রকমের টাইমও নাই, আমার কোনো কথা শোনেই না। যাই হোক, ভাবিদের কথা শুনে, আমার মায়ের কথা শুনে, এগুলো শুনে চলতেছে। তা আমার আম্মু ওরে বুঝাইলো, দেখো আরেকটা বউ আসলে বাচ্চা কাচ্চা হবে, তুমিও কোলে নিতে পারবা, আদর যত্ন করতে পারবা, যেহেতু তোমার একটা ক্ষতি হয়ে গেছে, এটা বেবি হোক একটা বিয়ে আমরা ওরে করাই। এরকম করে আম্মা সোমারে ধইরা টইরা অনেক কষ্টে পরে রাজি করায় ফেলে, এবং আম্মার প্যারা নিতে না পেরেও রাজি হয়ে যায় যে ঠিক আছে আমি বিয়ে করব। এবার পরিবার থেকে মেয়ে খোঁজাখুঁজি শুরু করতে করতে একটা পর্যায়ে মেয়ে পাইছে, ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে। আমার কিন্তু ভাই কোনো রকমের ইচ্ছা নাই, মানে আমি সোমাকে বারবার বলতেছি তুমি এই পারমিশনটা দিচ্ছ কেন, আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, বা এটা তো আমার সম্ভব না। ও বলতেছে যে না, এখন যেটা হয়ে গেছে আমি কখনো মা হব না, এবং এই জন্য তোমার তো বিয়ে করাই উচিত, তুমি কোনো কিছু তুমি বিয়েটা করো। ও আমার একরকম প্রেশার দিয়ে তখন বিয়েটা করাইলো, খুব গোপনীয়তাভাবে, কাউকে না জানায়। যেহেতু সময় একজন গভর্নমেন্ট লেভেলের খুব ভালো একটা পর্যায়ে জব করে, এটা জানাজানি হলেও তার জন্য একটু মান সম্মানের বিষয়, এই জন্য এটা জানাজানি হলো না, খুব গোপনীয়তা রক্ষা করে তখন আমার বিয়েটা হলো। যাকে আমি বিয়েটা করলাম, বিয়ে করার পরে আমার ভাই ভালো লাগতো না, মানে আমার কথা হচ্ছে আমার সোমা যাই হোক, আমি সোমার সাথে ঘুমাবো, আমি ওই মেয়ের কাছে যাইতাম না। আব্বা আম্মা বারবার বলতো যে যাস না, আমি হয়তো এক রাত ওর সাথে, ওই মেয়ের সাথে ঘুমাইলে আমি 6 রাত হচ্ছে সোমার সাথেই ঘুমাই, যাই না ওইখানে, টোটালি যাইতাম না। তো এইভাবে না যেতে যেতে আমার যে বড় ভাইটা আছে আরিফ ভাইয়ার বউটা আবার একটু খারাপ ছিল বলতে আরিফ ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো ছিল না। তো সম্পর্ক ভালো না থাকার কারণে আমার আরিফ ভাই করে কি, আমার ওই সেকেন্ড ওয়াইফ, আমি দ্বিতীয় যাকে বিয়ে করছি হিসাবে তো আরিফ ভাই বড়, ওই মেয়ে ছোট। তো ওই মেয়ের সাথে আরিফ ভাই কেমনে মোটামুটি একটা সম্পর্ক, খারাপ হোক ভালো হোক, একটা সম্পর্ক তৈরি করে ফেলে। যেটা আমি ওর রুমে যাইতাম না, ওর রুমে থাকতাম না, আমি আমার রুমেই থাকতাম, আমার রুমেই ঘুমাইতাম, আমার ওই যে সোমাকে নিয়ে আমি পড়ে থাকতাম। এই সুযোগ ওই মেয়েটা এই কাজটা করে, এবং করার পরে আমার তখন মেজো ভাবি আমার আম্মার কাছে বিচার দেয় যে আম্মা এটা হতে পারে না, যদি এটা একটা কিছু না হয় তাহলে কিন্তু আমি করবি। তখন পরিবারের ভিতরে খুব গণ্ডগোল লেগে যায়। আমি সেকেন্ড যাকে বিয়ে করছিলাম ওই মেয়ের পরিবারে কিন্তু অনেক হাই প্রোফাইলের ছিল, আমাদের সিলেটিয়ে ছিল, অনেক বড় মাপের, এবং পরিবারের ভিতরে তখন প্রচণ্ড রকমের ঝামেলা লেগে যায়। আমার মেজো ভাইয়ার বউ বলতেছে সে মানে আমার ভাইকে ডিভোর্স করে চলে যাবে, আবার আমার ওয়াইফ বলতেছে যে না এই ধরনের কিছু না, মেজো ভাইয়া বলতেছে কিছু না, ভাবি খুব ঝামেলা করতেছে, পরিবারে অতিরিক্ত ঝামেলা করে। আল্লাহর কি হুকুমে এভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে নিউজ পেলাম যে সোমা নাকি বাচ্চা কনসেপ্ট করছে, মানে বেবি কনসেপ্ট করছে। এটা তো কোনো অবস্থায় সম্ভব না, ও বেবি কনসেপ্ট করছে। এইটা শোনার পরে তো সবাই তখন অত্যন্ত খুশি হয়ে গেল, আরে আলহামদুলিল্লাহ, এটা কী ধরনের কথা, ও বেবি কনসেপ্ট করছে, তাহলে তো খুব ভালো বিষয়। এটা সবাই মিলে তখন মোটামুটি অনেক খুশি, যেখানে বেবি হওয়ার কথাই না, বা কখনো বেবি হবে এটা কেউ বলেই নাই, বা আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারও বলছে সমস্যা আছে, কিন্তু সে জায়গা থেকে বেবি হয়ে গেল। যাই হোক, আল্লাহর হুকুম, আল্লাহ দিতে কতক্ষণ আল্লাহ দিছে। এখন বেবি যখন সোমার ঘরে আসছে তখন সবাই ওই মেয়েটাকে অবহেলা শুরু করছে। আব্বা আম্মা আগে যতটুকু মূল্যায়ন করতো এখন ততটুকু মূল্যায়ন করে না। একটা পর্যায়ে এবার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই মেয়েকে ছেড়েই দিবে, মানে ওকে বাসায় রাখবে না, ওকে ছেড়ে দিবে, যেহেতু আমার সোমার ঘরে যেহেতু বেবি হয়েই গেছে তাহলে আর ওই মেয়েকে প্রয়োজন নাই, এখন তো সময় ঠিক আছে। এই পরিকল্পনা করে তখন পারিবারিকভাবে করলো কি, ওরে তালাক করাই দিল, মানে আমার সাথে তালাক করাই দিল, এবং বিয়ে বাবদ যত টাকা লাগে সব টাকা পয়সা দিল। আলহামদুলিল্লাহ, সোমার ঘরে বেবি হবে, আমরা সবাই মিলে প্রচুর খুশি। ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করলাম, ডাক্তার বলছে মেয়ে হবে। মেয়ে হবার কথা শুনে তো আম্মা আরও খুশি, মানে আমার আম্মা চাচ্ছে যে আমার একটা মেয়ে বাবু হোক, কারণ মেয়ের প্রতি আমার আম্মা অনেক আকৃষ্ট, অনেক বেশি আম্মার ইচ্ছা যে মেয়ে হবে। তো মেয়ে যেহেতু হয়েছে তাহলে পরিবারের সবাই অনেক খুশি। এরকম করে সময়গুলো কাটতেছে। তো যাই হোক, ওর বেবি হবে, আমি অলওয়েজ ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। তো যেদিন ওর ব্যথা ওঠে, মানে পেট ব্যথা ওঠে, ওই দিন ডাক্তার বলে যে সিজার করতে হবে, কারণ বেবির কন্ডিশন খুব একটা ভালো না। তো সিজারে নিয়ে যাই, ডাক্তার সিজার করার জন্য সব রকম প্রস্তুতি নেয়, সব কিছু ঠিক করে। রাত 3টা বাজে, আলহামদুলিল্লাহ আমার বেবি হয়েছে, এবং বেবি হওয়ার পরে তো আমি অত্যন্ত খুশি। কিন্তু সে জায়গার ভিতরে ডাক্তার এসে বলতেছে যে বাচ্চাটা নাকি মারা গেছে, কিন্তু আমার বউ ভালো আছে, এবং পেটের ভিতরেই মারা গেছে। তো যে বাচ্চার জন্য এত কিছু, সবাই আমার সব ভাবিরা বলতেছে যে আমার ওই সেকেন্ড যে মেয়েটাকে আমি বিয়ে করছি
ওর সাথে নাকি আমি বেইমানি করছি, বিয়ে করে ওরে আমি ছেড়ে দিছি, বিয়ে করার পর ওর সাথে আমি ঘুমাই নাই, ওর সাথে থাকি নাই, এবং সেই জায়গা থেকেই হচ্ছে ওর একটা অভিশাপ লেগে গেছে এবং অভিশাপের জন্যই বাচ্চা মারা গেছে। আম্মা আমাকে বলে তুই মন খারাপ করিস না, সময় যদি ভালো থাকে বাচ্চা আরও হবে, তাতে কী হয়েছে, এটা নিয়ে তো মন খারাপ করার দরকার নেই। মানে খুব ভাবে আম্মু আমাকে বোঝাচ্ছে যে এটা নিয়ে তুই কোনো রকমের টেনশন করিস না, আল্লাহ দিতে কিছুই না, আল্লাহ আবার দিবে, আল্লাহ আবার আমাদের দিকে ফিরে তাকাবে। খুবভাবে আম্মা বোঝালো, মনটা এত ভাই খারাপ হয়ে গেল আসলে বলার মতো না। যে বাচ্চাটার জন্য পরিবারের প্রত্যেকটা মানুষ এত বেশি এক্সাইটেড ছিলাম যে বেবিটা আসার আগে আমি বেবির জন্য খেলনা, ডল, এটা ওইটা অনেক কিছু কিনে রাখছি যে আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা দুনিয়াতে আসলে খেলবে, এত কিছু কিনে রাখলাম বাচ্চার জন্য। অথচ আমার বেবিটা এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে বা এইভাবে মৃত দুনিয়াতে আসবে। আমি জানি না কীভাবে আল্লাহ কী করলো। যাই হোক, বেবিটা মারা যাওয়ার পরে সবার তখন মন খারাপ, সোমারও মন খারাপ, আমারও মন খারাপ, আমরা সবাই চুপচাপ বসে আছি। ওই সময়ের ভিতরে আমার একদম বড় যে ভাই আছে আসাদ ভাইয়া, আসাদ ভাই সোমার সাথে আস্তে আস্তে আসাদ ভাইয়ের কিছু কাজে সোমা হেল্প করে। আসাদ ভাই কিন্তু অনেক বড়, সোমারও অনেক বড়, আমারও অনেক বড়, অনেক বড়, কিন্তু ভাইয়া জিম টিম করে ফিটনেস ধরে রাখছে যথেষ্ট পরিমাণের ভালো, মানে নিজের ফিটনেস ধরে রাখে একটা মানুষ। অ্যান্ড সোমার সাথে ভাইয়ের সম্পর্ক অনেক ভালো, সোমা ভাইয়ের অফিসে অনেকবার যায়, ভাইয়াও সোমার অফিসে আসে। তো সেই জায়গা থেকে আমি জানি না কোনো কিছু হয়েছে বা না হয়েছে, আমার বেবিটা মারা যাওয়ার প্রায় 4 মাস পরে সোমা একদিন আমাকে ডিরেক্টলি বলতেছে যে আশিক, তোমাকে একটা কথা বলবো, খারাপভাবে নিবা না, কিন্তু এই কথাটা কাজে লাগানোর জন্য চেষ্টা করো। আমাকে এটা বলতেছে। আমি তখন বললাম কি? ও বলে তোমার ভাইয়াকে আমি তো বলতে পারবো না, তুমি বলো, যাতে কথায় কথা উনি আমার গায়ে হাত না দেয়। আমি তখন বললাম যে ভাইয়া তোমার গায়ে হাত দিয়ে মানে আমি তো বুঝলাম না। আমাকে বলতেছে বুঝো নাই, তোমার ভাইয়ার সুযোগ পাইলে আমার শরীরে টাচ করার জন্য চেষ্টা করে, তো এইটা আমার পছন্দ না, এবং আরও অনেক কিছু আছে আমি বলতে চাই না, যেহেতু তোমার আগে একটা বউ একই কারণে বাসা থেকে বেরিয়ে গেছে বা এইটাই মূল কারণ ছিল সে চলে যাওয়ার, তোমার আরিফ ভাইয়ের নজর পড়ছে, এবং আমার কাছে মনে হলো যেন আসাদ ভাইয়ের নজর আমার উপরে পড়ছে, তুমি আসাদ ভাইকে একটু সাবধান করো। আর আমি যদি সাবধান করি তাহলে এটা খুব খারাপ হয়ে যাবে, এটা ভালো হবে না, এটা ভীষণ রকমের খারাপ হবে। আমি তখন বললাম যে মানে তোমার কথা তো আমি আসলে মানে আগামাথা কিছুই বুঝতেছি না, তুমি মূলত আমাকে বলতে চাওটা কি, মানে কি কথা তুমি আমাকে বলতে চাও? ও আমাকে বল আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, তুমি যেভাবেই পারো আসাদ ভাইকে বুঝাও যাতে উনি আমার গায়ে হাত না দেয়, হয়তো দূরে কথা বলে। তাহলে এখন আসাদ ভাই তোমার অনেক সিনিয়র একজন মানুষ, অনেক বড় মানুষ, আমি ওনারা কীভাবে কী করবো? আর তার বউর সাথে আমার সম্পর্ক ভালো নাই, তার বউ তো আমার সেই থেকে মানে এই বাড়িতে বাসায় আসার পর থেকে তার বউ আমারে খারাপভাবে দেখে, আমিও তার বউরে ওভাবে ভালোভাবে দেখি না। তো সেখানেই আমি তার বউরে বা কী বলতে পারি, তার বউরেও কোনো কিছু বললে তো লাভ নাই, তারা স্বামী স্ত্রী একই রকম। এরকম করে 2-3টা দিন কাটলো। সোমা আমার সাথে সবসময় ঝগড়া করে, যে আমি তোমার বারবার বলতেছি যে তোমার ভাই এটা করে, তোমার ভাইয়ের এইটা আমার পছন্দ না, ওইটা আমার পছন্দ না, তোমার ভাই এটা করে ওইটা করে, প্লিজ তুমি কিছু একটা করো, কিছু একটা করো, আমার এটা সহ্য হয় না, এই সেই বলতেছে। তো তারপর আমি ভাইয়াকে বুঝাই, ভাইয়া যাই হোক আপনি এগুলো করেন না, ভাই এটা ঠিক না, এরকম করে বোঝাচ্ছি। বাট বুঝাইতে বুঝাইতে একদিন হঠাৎ করে সকালবেলা সবাই মিলে নাস্তা করতেছি, ভাইয়া আমিও আছি, বাবা মা সবাই আছে, সোমা বসে আছে, সবাই আসছে, সবাই নাস্তা করতেছি। ভাইয়া তখন পিছন থেকে আসছে, আইসাই সোমারে ধরে মানে গালে ধরে ভাবে একটু অন্যভাবে ধরে বলতেছে আমার বোনটা উঠছে নাস্তা করার জন্য, ঘাল টান দিছে না কীভাবে যেন একটু খারাপভাবেই করছে। সোমা এটা মেনে নিতে পারে নাই, ওই সময় রাগ ছিল, প্রচণ্ড রকমের রাগ ছিল, এটা মানতে না পারে লাভ দেয় ওইটাই মানে তো জানি না ও কেন এরকমভাবে রেগে গেল। আমি কিন্তু কখনোই ওকে এরকম রাখতে দেখি না, যথেষ্ট পরিমাণে সফট মাইন্ডেড ছিল, খুবই মাইন্ডেড সফট, একদম সফট ছিল। ওই জায়গার ভিতরে তখন জুতা নেয় ভাইকে মারার জন্য, আসাদ ভাইকে মারার জন্য জুতা নেবে, তোর জুতা দিয়ে পিটামো, তোর আমি কতবার সাবধান করছি, তুই সুযোগ পেলে আমার গায়ে হাত দেস, সুযোগ পেলে আমার গায়ে হাত দেস, তুই আমার এগুলো কী পাইছস। আর যেহেতু গভর্নমেন্ট লেভেলে ভালো একটা জব করে, সেখানে সে বলতেছে আমি এখনও তোরা থানাতে ধরাই দিব, ফোন টোন হাতে নিতে শুরু করছে, ফোন করে আমি তোরা জড়াই দিলাম যে সময়গুলো কী করতেছো, স্টপ করো। ও তখন বলে আমি বাসায় থাকবো না, আমি বললাম একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। সেখান থেকে আমরা বুঝে রুমে নিয়ে গেলাম, কী হয়েছে? ও বলে আমি বলতে পারবো না কী হয়েছে, আমার বলার মতো কোনো ভাষা নাই, আমি বলতে পারবো না। আসাদ ভাইয়া এত বড় একজন মানুষ, অনেক সিনিয়র, ওনার প্রায় অনেক বয়স হয়ে গেছে, ওই সময় বৃদ্ধ হয়ে গেছে, ওনার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, এই জায়গায় ছেলে মেয়ের সামনে বাপার এরকম জুতা দিয়ে মারতে যাওয়া, এটা আসলেই খুবই মানে খারাপ একটা বিষয় আর কি, মানে অনেক খারাপ একটা বিষয় হয়ে দাঁড়ালো।
যাই হোক, আমি সমারে বুঝালাম যে সময় চাওয়াবারটা হয়ে গেছে, বিষয়টা তুমি এখানেই সমাধান রাখো, এটা নিয়ে তুমি আর সামনের দিকে চাইও না, এই বিষয়টা এখানেই শেষ, এটা নিয়ে কারোর সাথে কোনো কথা বলো না, কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, আমি তোমার হাজব্যান্ড, একদম আমার দিকে তাকে তুমি ঠান্ডা হয়ে যাও। যেমনি তারা বুঝলাম এমনি ঠান্ডা হয়ে গেছে। আসাদ ভাইয়ের ওর সাথে কোনো কথা বলে না, বা আসাদ ভাইয়ের সাথে ওর যেই লেনদেন ছিল অফিসিয়ালি লেনদেন ওইটাও ক্লোজ। এরকম করে আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম যে পরিবারের মাঝে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে, আমি সময়কে নিয়ে দেশ ছেড়ে চলে যাব, লন্ডনে চলে যাব ওকে নিয়ে। আমি ওরা বললাম যে মনে করুন লন্ডনে চলে যাব। ও বলেন আমি কেন যাব, আমি এই জায়গা থেকে আমি কীভাবে যাব? বললাম কাগজপত্র জমা দাও, কাগজপত্র জমা দিলে আমি তোমাকে নিয়ে লন্ডন চলে যাবো, এই দেশে আমি থাকবো না তোমাকে নিয়ে, কারণ সে থাকলে ঝামেলা হবে। আমাকে বললো আমি এই ধরনের জব ছেড়ে আমি লন্ডন চলে যাবো? আমি বললাম হ্যাঁ, তুমি একটা ট্যুরিস্ট ভিসা নাও, ট্যুরিস্ট ভিসাতে আসো, এরপরে আমরা ওইখানে সেটেল হয়ে যাবো, আমরা আসবো না। এইভাবে প্রায় মাস 2 গেল। ও তখন দরখাস্ত করলো যে দেশের বাইরে যাবে, ট্যুরে দেশের বাইরে যাবে, দরখাস্ত করলো গভর্নমেন্টভাবেই। ওর ভিসা মোটামুটি প্রসেসিংয়ের পথে, আমার ভিসাও হয়ে গেছে। ভিসাটা হওয়ার 2-1 দিন আগ থেকে প্রচণ্ড রকমের বমি শুরু করছে, মানে বমি করে যে অতিরিক্ত বমি করে, এত বমি বলার মতো না, মানে মনে হয় পেট থেকে সব বেরিয়ে যাবে। এভাবে 2-3টা দিন কাটার পরেই আমাদের টিকিটের টাইম হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, আমরা চলে যাব। এখন আর কী করা, ওর আমি কোনো ট্রিটমেন্ট করতে পারিনি, বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট হয় নাই, কোনো ডাক্তার দেখাইতে পারি নাই, কোনো কিছু দেখাইতে পারি নাই। সেখান থেকে আমি ওকে লন্ডন নিয়ে গেছি, এবং প্লেনের মধ্যে ওর প্রচণ্ড রকমের কষ্ট হয়েছে, বলার মতো না। ও অনেকবার বমি করছে, পুরো প্লেনও নষ্ট করেছে। ওর জন্য একটা যাত্রী আমাদের প্লেনে ভালো ছিল না, যতগুলো যাত্রী ছিল প্রত্যেকটা যাত্রী ওর জন্য কষ্ট পাইছে। যাই হোক, এরপরও যাত্রীগুলো যথেষ্ট মাধুর্যবান ছিল, অনেক ভালো ছিল, তারা কোনো ঝামেলা করে না। আমি শেষ পর্যন্ত তাকে নিয়ে লন্ডনে যাই, এবং লন্ডনে যেদিন নিয়ে যাই তার কয়েকটা দিন পরেই, প্রায় 10-15 দিন পরেই ওর ভিতরে এক ধরনের পরিবর্তন দেখতে আমি শুরু করি। পরিবর্তন বলতে এই টাইপের পরিবর্তন, মানে কেমন যেন একটু একা পাইলে, একা বসে থাকলে কার সাথে জানি কথা বলে, তোর একই জায়গায় বসে আছে, কার সাথে জানি কথা বলতেছে, কিন্তু কার সাথে কথা বলে এরকম কেমন করে জানি নিজে কথা বলে, মানে এমনি করে কেমন জানি একটা অবস্থা, আমি বুঝতে পারতেছি না যে এরকমটা কেন করবে। ও কার সাথে কথা বলে, আমি জিজ্ঞেস করি কথা বলো কার সাথে, কই কার সাথে কথা বলি না তো। বাসায় এসে দেখি কার সাথে, আমি সব একটা বিজনেস ওপেন করি, ওখানে গোল্ডের ব্যবসা করি, আমার বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাই, একটা গোল্ডের বিজনেস করতেছি। বাট যখনই আমি বাসা থেকে বাইরে যাচ্ছি, বাসায় আসতে এরকমটা করতেছে, কার সাথে কথা বলতেছে, মুচকি হাসতেছে, নিজে গাল নাড়াইতেছে, কেমন একটা অবস্থা। এভাবে সময়গুলো কাটতে একটা সময় দেখলাম যে তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। মারে ফোন দিলাম যে মা, এই ঘটনা কী করা যায়? আম্মা বলে ডাক্তার দেখা। আমি আপনার যত ধরনের ডাক্তার আছে, মেন্টাল সমস্ত রকমের ডাক্তার দেখাই, কোনোভাবেই কোনো কিছু কাজ করতে পারি না, কিছু হয় না। পরে সেখানে আমাদের সিলেটে আরেকজন মহিলা থাকে, মহিলা বলতে একটু বৃদ্ধ মহিলা আর কি, তিনি আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। তার একদিন আমি আমার বাসায় রেখে যাই যে বেশি পাগলামি করে দেখার জন্য। এবং বুড়িটা আমাকে তখন বলতেছে যে তোর বউকে একটা কবিরাজ দেখা, ইতিরে একটা কবিরাজ দেখা, এরকম করে আমাকে বলছে সিলেটি ভাষায়। তাহলে কবিরাজ দেখাবো, তা আমি তো ওই সময় কবিরাজ ওইখানে কোথায় পাবো? পরে অনেক খোঁজাখুঁজি করার পর আফ্রিকান একজন কবিরাজ পাইছি, ওনার বাড়ি আফ্রিকাতে, বাট উনি এই ধরনের কাজ করে, প্যারানর্মাল বা এই ধরনের কাজগুলো উনি করে। ওনার কাছে একদিন সময় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তিনি তখন বলতেছে ওর পেটে সব নষ্ট করে ফেলছে, ও খুব রিসেন্ট হচ্ছে পাগল হয়ে যাবে, ওর পিছনে খুব বড় ধরনের একটা জিন চালান করা হয়েছে, একটা না প্রায় 7টা জিন চালান করা হয়েছে। এবং ওই জিনগুলার কি জিনিস জেনে তাকে খাওয়াই দিছে, সময়কে খাওয়াই দিছে। কি খাওয়াইছে নামও বলে দিছে, ওই আফ্রিকান কবিরাজে আমার বড় ভাবি, আসাদ ভাইয়ের বউ। বিষয়টা হচ্ছে আসাদ ভাইয়ের বউ এটা সহ্য করতে পারে না যে তার সন্তানের সামনে তার হাজব্যান্ডকে জুতো দিয়ে মারতে গেছে এবং সোমা তো আগ থেকেও অপছন্দনীয় ছিল ভাবির কাছে। ভাবি তো সোমাকে আগ থেকে অপছন্দ করতো, মানতে পারতো না, সোমার সাথে আগ থেকে ভাবির খারাপ সম্পর্ক ছিল। কিন্তু সেই জায়গার ভিতরে সোমা যখন এরকম একটা কাজ করে বসলো, ভাবি সে জায়গা থেকে জানি কে খাওয়াই দিছে আল্লাহ জানে। ঠিকই ওই কবিরাজের কাছ থেকে আনার কয়েকটা দিন পরেই, 10-15 দিন পরেই পুরোপুরি পাগল যে এমন পাগল, আমার এবার যে ব্যবসা বাণিজ্য ছিল আমি সব ছেড়ে শুধু ওর পিছনে সময় দিচ্ছি। শেষে বাংলাদেশ থেকে মাকে পর্যন্ত নিয়ে আসছে ওর সাথে রাখার জন্য, ওর সাথে কারো রাখা যায় না, ও একমাত্র আমাকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারে না। বড় ভাবি আবার সিলেটে রটাই দিতেছে যে ওর আগের জিনটা ওরা আবার ধরছে, বলে আগে যে জিনটা ছিল ওই জিনটা আবার ধরছে, ওইটা সবার কাছে বলতেছে। কিন্তু আমি তো জানি
আমার কবিরাজ তো বলছে যে ভাবি কী করছে, চরমভাবে ওর ক্ষতি করে দিয়েছে একদম পুরোভাবে, এবং স্টিল করতেছে। ওর ব্যবহৃত কাপড় চোপড়, চুল, নখ, এটা ওইটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেই যাচ্ছে, একটার পর একটা ব্ল্যাক ম্যাজিক সে বাংলাদেশে করতেছে। আমি ওইখানে আফ্রিকান কবিরাজ দিয়ে কাটাইতেছি, সে বাংলাদেশে করতেছে। এরকম করতে করতে প্রায় দীর্ঘ 5টা বৎসর ভাই ওরে পাগল রাখছে। এই 5টা বছর আমি না পারতেছি কোনো জব করতে, না পারতেছি কোনো কাজ করতে, বাসা থেকে বের হইতে, মানে আমি পুরো পাগল হয়ে গেছি। 5টা বছরে আমার জীবন থেকে মনে হয় 50টা বছর চলে গেছে। আমার হাতে ওর কামড়, পায়ে ওর কামড়, বিভিন্ন জায়গায় ওর কামড়, না পারতেছি ওকে কোনো দিকে নিয়ে যাইতে, না পারতেছি ওইখানে রাখতে। মানে এই কষ্টের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, আমি শেষ করতে পারবো না। এত পরিমাণের কষ্ট করছি। 5 বছর পরে আল্লাহর রহমতে দেখলাম যে কোনোভাবেই আর পারতেছি না। পরে আমাদের সিলেটি এক হুজুর, আমার আব্বার মাধ্যমে ওই হুজুরের ভিসা করে আমি ওই হুজুরকে লন্ডন নিয়ে আসি। কারণ আমি ওরে যদি দেশে নিয়ে যাই, আমি জানি ওরে মেরে ফেলবে, সোমারে বাঁচতে দিবে না, আমার ভাবিও বাঁচতে দিবে না, এবং গভর্নমেন্টেরও একটা মামলা হয় ওর নামে। বিষয়ে ওইদিকে না যাই, যেহেতু হঠাৎ করে চলে আসছে লন্ডনে এবং লন্ডন থেকে যায় নাই, ওর বিরুদ্ধে একটা মামলা হয়, এবং আবার ভাবিরও একটা সমস্যা আছে। ওই জায়গা থেকে আমি ওকে রিক্সের মধ্যে নিয়ে নিই। হুজুরটাকে আমি তখন লন্ডন নিয়ে আসি। আনার পরে তিনি দীর্ঘ 3 মাস ওর চিকিৎসা করে। এই লন্ডন থাকা অবস্থায় তিনি চিকিৎসা করে ওকে পরিপূর্ণভাবে ভালো করে। ও যখন পরিপূর্ণভাবে ভালো হয়, সমস্ত কিছু কাটার পর দেন হুজুরকে আমরা আবার দেশে পাঠাই দিই, হুজুর চলে যায়, মোটা অঙ্কের টাকা হুজুরকে দিয়ে দিই। এরপরে ও লন্ডন থাকে, আলহামদুলিল্লাহ তখন পরিপূর্ণভাবে ঠিক হয়। এভাবে ঠিক হওয়ার পরে ও তখন খুব সাজুগুজু করতো, মানে প্রচণ্ড রকমের সাজুগুজু করতো, মানে প্রচুর পরিমাণে স্টাইলিশ চলাফেরা করতে শুরু করে, ভালোভাবে চলাফেরা করতেছে। এমন করতে করতে ওদের মানে এরিয়াতে, আমাদের এরিয়াতে বলতে মানে একটা ক্লাব ছিল, সেখানে হচ্ছে প্রতি বছরে একটা অনুষ্ঠান হয়, মানে প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, এবং এই অনুষ্ঠানে বিভিন্ন দেশি মেয়েরা পারফর্ম করে, মানে যেটা মডার্ন হয় আর কি, মানে অনুষ্ঠানের ভিতরে জয়েন করে, এবং সেখানে 7টা দেশ থাকে, এবং 7টা দেশের ভিতরে পরীক্ষা হয়, এবং প্রতি দেশের ভিতরে ভিন্ন ভিন্নভাবে হচ্ছে পুরস্কৃত করা হয়। এটা লাইক মিস ওয়ার্ল্ড এরকম একটা অনুষ্ঠান আর কি, যে এখানে যারাই হচ্ছে এখানে মানে উপস্থিত, তাদের মাধ্যমে হচ্ছে যতজন প্রতিনিধি তারাই সবাই পারফর্ম করে, এদের মাধ্যমে একজনকে চয়েস করে তাকে পুরস্কৃত করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার বউ সেখানে 1 নাম্বার হয়। মানে সেই অনুষ্ঠানের ভিতরে বাংলাদেশি প্রায় 40-45টা মেয়ের মতো সেখানে তারা হচ্ছে পারফর্ম করে, অনুষ্ঠানে তারা প্রতিনিধি হয়, কিন্তু তারই মাঝে আমার বউ হচ্ছে প্রথম হয়, মডার্ন প্রথম হয়, এবং তাকে বাংলাদেশি শ্রেষ্ঠ সুন্দরী হিসাবে তখন সেখানে পুরস্কৃত করা হয়। এটা আমার কাছে খুব বড় একটা পাওয়ার, আলহামদুলিল্লাহ। এবং ও যখন এতটা ভালো একটা অবস্থানে যায়, এই অবস্থানে ও যে আমার তখন প্রচণ্ড রকমের ভালো লাগে, যে ভালো লাগার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে সব কিছু ঠিক থেকে আবার এখন আমি সংসার জীবনে অত্যন্ত ভালো আছি, এবং আমার সন্তানাদিও হয়, আমার 2টা মেয়ের সন্তান হয়। পরে 2টা মেয়ের সন্তান নিয়ে, বউকে নিয়ে লন্ডনের মাটিতে আমি আশিক যথেষ্ট ভালো আছে। আমার বাবা মা মাঝে মাঝে আসে, আমার বাসায় বেড়ায় যায়। 2 ভাই, আসাদ ভাই, আরিফ ভাই, ওরাই দেশে থাকে, ওদের সন্তানাদি আছে, তারাও থাকে দেশে। বাট আমার বাবা মা মাঝে মাঝে লন্ডনে আসে, আমার সাথে দেখা করে যায়। আমি আমার বউ নিয়ে খুব ভালো আছি। 2টো মেয়ের সন্তান আছে, এখন 2টা মেয়ের সন্তান হয়েছে। আমার মেয়েগুলোর জন্য দোয়া করবেন, এবং বিশেষ করে আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। অনেক ঝড় তুফান, অনেক কিছুর পরেও আজও আমি তাকে আঁকড়ে ধরে বেঁচে আছি। আমরা মানে প্রচণ্ড রকমের ভালো আছি, এবং দুজনের মাঝে অনেক ভালোবাসা আছে। সময় পেলে বাংলাদেশের অনেক ভিডিও দেখি, বাংলাদেশের অনুষ্ঠানগুলো দেখি, বাট তারই মাঝে আপনার অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে। আপন ভাই, জানি আপনি বিশ্বাস করবেন না, তারপরেও বলি, আপনার এই একটা অনুষ্ঠান আমি আর আমার ওয়াইফ বাদ দিই নি। ও এখানে খুব ভালো একটা বিউটি পার্লার করে, তার পাশাপাশি কিছু বিজনেস করে, এবং আমারও গোল্ডের ব্যবসা আছে। আমরা সময় পাইলে দুজনে এসে আপনার অনুষ্ঠানগুলো শুনি। বাংলাদেশের আপনার অনুষ্ঠানগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। এবং সিলেটি লন্ডন থেকে আমি আশিক আপনাকে অনুরোধ করবো যে আপনার অনুষ্ঠানগুলো বলা কখনো বন্ধ করেন না, কারণ আপনার গল্পগুলো না শুনলে মনে হয় আমি ঘুমাইতে পারবো না। আপন ভাই, অনেক দোয়া ভালোবাসা আমার তরফ থেকে আপনার জন্য। যদি কখনো উপকারে আসি আপনার, তবে নিজেকে ধন্য মনে করবে। এটা আমার নাম্বার, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সিলেটি ভাই আশিকের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ,
আশিকের গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভীষণ ভালো একটা গল্প ছিল। এটাই তো ভালোবাসা। ভালোবাসা তো এটাকেই বলে। এত ঝড় ঝাপটা, এত তুফান, এত কিছু হলো, তারপরেও একজন মানুষ আরেকজন মানুষকে ছাড়লো না। আমার আজকে বলতে ইচ্ছে করছে যে যে যাকে ভালোবাসে সে তাকে কখনো ছেড়ে যায় না। তার জ্বলন্ত প্রমাণ লন্ডনে বসবাস করা সিলেটি ভাই আশিক। বন্ধুরা, এই গল্পটি যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, কমেন্ট করবেন। আমি আপন চেষ্টা করবো আপনাকে যথাযথ রিপ্লাই করার জন্য। ইমেল করতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশানে ইমো আছে, চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।